তাহলে চলো আজকে আমরা 14th জুলাই শিফট 2 এর প্রশ্নগুলো আলোচনা করব। তো শিফট 1 এর প্রশ্নগুলো আশা করি তোমরা সবাই আর একবার করে দেখেছো এবং অনেক অনেক রিভাইজ করেছো। রিভাইজ কিন্তু তোমাদের সবাইকে করতে হবে, তবেই কিন্তু স্পিড বাড়বে এবং তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে, শুধু কনসেপ্ট ক্লিয়ার করলে হবে না, সেই কনসেপ্টে অ্যাপ্লাই করতে হবে। সেটা তখনই হবে যখন তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। চলে আসি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্নে বলা হয়েছে, ইন এ রেস অ্যারাউন্ড এ সার্কুলার সাইক্লিং ট্র্যাক অফ 75 কিলোমিটার, টু সাইক্লিস্ট আর রাইডিং অ্যাট এ স্পিড অফ 30 কিমি/আওয়ার অ্যান্ড 25 কিমি/আওয়ার। তাহলে আমি দেখতে কি পাচ্ছি না, একটা সাইক্লিক ট্র্যাক আছে। এই সাইক্লিক ট্র্যাকের স্টার্টিং পয়েন্ট থেকে দুজন রাইডার কী করছে, দুজন সাইক্লিস্ট কী করছে, যাত্রা শুরু করছে। ঠিক আছে, তাদের ইন্ডিভিজুয়াল স্পিড বলা হয়েছে, একজনকার স্পিড 30 কিমি/আওয়ার আর একজনকার স্পিড 25 কিমি/আওয়ার। এবার বলা হয়েছে, আফটার হোয়াট টাইম উইল দে মিট অ্যাট দ্য পয়েন্ট ফ্রম হোয়ার দে স্টার্টেড দ্য জার্নি। তাহলে তারা জার্নি শুরু করেছিল ঠিক এই পয়েন্ট থেকে, এই পয়েন্টটি ধরে নিলাম পি পয়েন্ট। তাহলে আমরা আগের দিনই এই প্রশ্নের এই কনসেপ্টের উপর প্রশ্ন সলভ করেছি। প্রশ্নে কি বলা আছে না, ঠিক পি পয়েন্ট থেকে স্টার্ট করে তারা দুজন তাদের ইন্ডিভিজুয়াল স্পিড নিয়ে যাত্রা শুরু করেছে 30 কিমি/আওয়ার এবং 25 কিমি/আওয়ার বেগে। তারা কখন আবার এই পি পয়েন্টেই মিলিত হবে, তারা কখন আবার এই পি পয়েন্টেই মিলিত হবে। তো আমি কনসেপ্ট কি বলেছিলাম, কনসেপ্ট এটাই বলেছিলাম যে স্টার্টিং পয়েন্টে মিট করার জন্য তারা একই দিকে যাত্রা করুক বা পরস্পরের বিপরীত দিকে যাত্রা করুক, কনসেপ্ট একই। সেটা হচ্ছে তাদের একটা রাউন্ড পুরো কমপ্লিট করার জন্য যে টাইম লাগে সেই টাইমের এলসিএমই হচ্ছে তাদের মিটিং টাইম অ্যাট স্টার্টিং পয়েন্ট। তাহলে এই ট্র্যাকটার পুরো দৈর্ঘ্য কত বা পরিসীমা কত, যেহেতু এটি একটি সার্কুলার ট্র্যাক, তাহলে পরিসীমা কত না আমরা দেখতে পাচ্ছি 75 কিলোমিটার। তাহলে 75 কিলোমিটার প্রথম রাইডার 30 কিমি/আওয়ার বেগে যাচ্ছে, তাহলে তার কত টাইম লাগবে। তাহলে ফার্স্ট রাইডারের টাইম লাগছে, আমি বলবো 75/30, তাই তো, ডিস্টেন্স বাই স্পিডই হচ্ছে আমার টাইম। তাহলে ফার্স্ট রাইডারের টাইম লাগছে 75/30। আর সেকেন্ড রাইডারে কত টাইম লাগছে, সেকেন্ড রাইডারের টাইম লাগছে 75/25। তাহলে এই দুই টাইমের এলসিএম, এদের এলসিএমই হবে কি না মিটিং টাইম, কাটাকুটি করার কোনো প্রয়োজন নেই। তাহলে এদের এলসিএমই হবে আমার কি না মিটিং টাইম। তাহলে তো এলসিএম আমরা কী বলবো, আমরা সবাই জানি যে ভগ্নাংশের এলসিএম করার সময় কি করতে হয় না, লবে যারা বসে আছে তাদের এলসিএম আর হরে যারা বসে আছে তাদের কী করতে হয় এইচসিএম। তাহলে 75 আর 75-এর এলসিএম আমরা কী জানি না 75ই হবে, আর 30 আর 25-এর এইচসিএম কত হবে না 5। তাহলে মিটিং টাইম কত বেরোলো 75/5, দ্যাট ইজ 15। অপশান ডি উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, কারোর কোনো ডাউট নেই। তাহলে 15 আওয়ার পরে তারা আবার কি করবে না পি পয়েন্টে এসে একসঙ্গে মিলিত হবে। নেক্সট প্রশ্ন, পি ইজ 2 times মোর এফিসিয়েন্ট দ্যান কিউ। তাহলে এই যে লাইনটি পি ইজ 2 times মোর এফিসিয়েন্ট দ্যান কিউ, এখান থেকে আমরা কি পাচ্ছি না পি আর কিউ এর এফিসিয়েন্সি রেশিও হচ্ছে 2:1। এই লাইনটা দেখি তোমার ফার্স্ট কাজ হবে এটি লিখে ফেলা, যে পি আর কিউ এর এফিসিয়েন্সি রেশিও কত 2:1। এবার আমাদের জানতে হবে সেটি হচ্ছে যে এফিসিয়েন্সি রেশিওর সঙ্গে টাইম রেশিও রিলেশন কি। সবসময় মনে রাখবো যে এফিসিয়েন্সি রেশিওর সঙ্গে টাইম রেশিও রিলেশন হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে যদি এফিসিয়েন্সি রেশিও 2:1 হয়, তাহলে তাদের টাইম রেশিও আমি বলবো ঠিক হবে 2:1-এর উল্টো, সেটা হচ্ছে 1:2, তাই তো। যেহেতু এখানে রিলেশন কি না ইনভার্স রিলেশন বা ব্যস্তানুপাতিক রিলেশন, তাহলে 1:2 হয়ে গেল আমার টাইম রেশিও। ঠিক আছে, এগুলো আমি লিখছি তোমাদের বোঝানোর জন্য, তোমরা কিন্তু পরীক্ষায় টাইম নষ্ট করবে না। ঠিক আছে,
এবার তোমরা ডাইরেক্ট P/2 কি 2:1 না লিখে ডাইরেক্ট টাইম রেশিও লিখবে 1:2। এবার বলা হয়েছে P ইজ অ্যাবল টু কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 14 days লেস দ্যান কিউ। তাহলে আমরা এই যে টাইম রেশিও, এই টাইম রেশিও থেকে কী দেখতে পাচ্ছি না, যদি P এর 1 ইউনিট টাইম লাগে তাহলে কিউ এর 2 ইউনিট টাইম লাগছে। তাহলে এখান থেকেই তোমরা বলবে যে দাদা যদি P এর 1 দিন টাইম লাগে তাহলে কিউ এর 2 দিন টাইম লাগবে। তার মানে কিউ এর কদিন বেশি টাইম লাগছে না 1 ইউনিট টাইম বেশি লাগছে। আর এই 1 ইউনিটেরই ভ্যালু বলা হয়েছে 40 days। দেখো P ইজ অ্যাবল টু কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 40 days লেস দ্যান কিউ। তাহলে কিউ যদি 2 দিনে করে তাহলে P করছে 1 দিনে। তাহলে উল্টো দিকে আমরা বলতে পারি যে P 1 ইউনিট টাইম কম নিচ্ছে। তাহলে 1-এরই ভ্যালু বলা হয়েছে কত, 40। তাহলে 1-এর ভ্যালু যদি 40 হয়, 2-এর ভ্যালু কত হবে 80, এবং এখানেও 1-এর ভ্যালু কত হবে 40। তার মানে ইন্ডিভিজুয়াল টাইম পেয়ে গেলাম যে P পুরো কাজটি 40 দিনে করছে এবং কিউ পুরো কাজটি 80 দিনে করছে। এবার নির্ণয় করতে কি বলেছে না, ওয়ার্কিং টুগেদার দে হোল নাম্বার অফ ডেজ টেকেন বাই দেম টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে একসঙ্গে কাজ করলে তারা পুরো কাজটি কতদিনে শেষ করবে। তাহলে আমরা সবাই জানি যে P যদি একটি কাজ x দিনে করে এবং কিউ যদি একটি কাজ y দিনে করে, তাহলে P এবং কিউ একত্রে সেই কাজটি xy/x+ দিনে করবে। এই ফর্মুলা প্রত্যেক ছেলেমেয়ের মুখস্থ। তাহলে এই ফর্মুলার উপর বেস করেই আমি খুব সহজে বলতে পারবো যে P আর কিউ একসঙ্গে কতদিনে কাজটি শেষ করবে। এখানে x এর ভ্যালু 40 এবং y এর ভ্যালু 80। তার মানে 40 × 80/40 + 80 দ্যাট ইজ 120। তাই তো, কাটাকুটি করতে পারো তোমরা এখান থেকে। দেখো এখানে আরামসে 4 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 4 × 3 = 12, আর এখানে 4 × 20 = 80। তার মানে 800/3। 800/3। তাহলে 800/3 হলে কত যাবে, কতবার যাবে পুরোপুরি না, আমরা দেখতে পাচ্ছি এখানে 26 বার যাচ্ছে, তাই তো। 800/20 কি না, 80/3 হচ্ছে, সরি 80/3 হচ্ছে। তাহলে 80/3 করলে কতবার পুরোপুরি যাচ্ছে না 26 বার। 26 দিনে কত হয় 78, তাই তো। তারপরে কত পড়ে থাকছে, 2 পড়ে থাকছে, তার মানে আবার 20, মানে 26.666 চলতেই থাকবে। তার মানে অ্যাপ্রক্স আমরা বলতে পারি যে 26 পয়েন্টের পর 6 আছে, যেহেতু আমরা অ্যাপ্রক্স বলতে পারি যে অ্যাপ্রক্স হোল নাম্বার অফ ডেজ 27 দিন লাগছে। যদি এটা 26-এর পর 6 না হয় 4 থাকতো তাহলে আমরা কি করতাম না, আমরা 26 ডেজই বলতাম। যেহেতু 26-এর পর 5-এর বড় আছে, তাই আমরা কি বলবো না 26 + 1 দ্যাট ইজ 27 ডেজ আমার পুরোপুরি লাগছে। তাহলে রাউন্ডেড অফ টু নিয়ারেস্ট ইন্টিজার, তাহলে নিয়ারেস্ট ইন্টিজার কী হবে 27। অপশান সি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, অনেকেই কিন্তু এই প্রশ্নের আনসার 26 করেই চলে আসবে। তো এই দয়া করে এই জায়গাগুলো খুব ভালো করে লক্ষ্য করে তারপর আনসারে টিক করবে। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন দেওয়াই হয় ভুল করার জন্য। বলো স্যার, বলছি মানে 5-এর পয়েন্টটা যখন 5 ক্রস করে যাবে তখন নেক্সট ডিজিটকে অ্যানসার হিসেবে দেবো, তাই তো? একদম। আচ্ছা আচ্ছা। নেক্সট প্রশ্ন খুবই ভাইটাল প্রশ্ন এবং দারুণ একটি প্রশ্ন। ঠিক আছে, খুব ভালো করে শুনবে। আর একটা কথা তোমাদের বলা উচিত আমার, সেটা হচ্ছে যখন তোমরা এই ধরনের প্রশ্ন দেখবে, 3 নম্বর প্রশ্নটা দেখছো, সেই প্রশ্নটা তোমরা দেখার পরেই এই যে প্রশ্নটার কলেবর দেখেই তোমরা ভয় পাবে। প্রথমত তোমরা কি করবে, এটাকে স্কিপ করবে, স্কিপ করে পরের অঙ্কে চলে যাবে। ঠিক আছে, প্রথম তোমার কাজ হচ্ছে আউট অফ 25 কোশ্চেন্স যেন আমার 20টা প্রশ্ন আমার 10 মিনিটে নেমে আসে, বা এরকম লেস দেন 10 মিনিট। ঠিক আছে, তারপরে 5টা প্রশ্নের পেছনে তুমি যদি আলটিমেট 10 মিনিট টাইম দিতে পারো তাহলে দেখবে 5টার মধ্যে 4টে আমার অবশ্যই নামবে। ঠিক আছে, আমি তোমাদের সব ট্রিক্স বলে দেবো, সব কিছু বলে দেবো, কিন্তু তোমাদের এগুলো ফলো করতে হবে। যে যখন আমি এই প্রশ্নটা দেখছি, এই প্রশ্নটা কী করবো, দেখবো না, আমি পড়বও না কিছু। স্কিপ ইজ দ্য মেন আর্ট টু গেট আ জব। ঠিক আছে, স্কিপ যদি তুমি শিখতে পারো, স্কিপ আর্ট হচ্ছে একটা দারুণ আর্ট। যে স্কিপ করতে পারে সেই কিন্তু চাকরি পায়। তোমার 100% তুমি কখনোই করে আসতে পারবে না। তুমি করে আসতে পারলে তুমি তো টপার, কোনো ব্যাপার না। বাট তুমি 100% যদি না করে আসতে পারো, তুমি যদি স্কিপ করে পরে আবার সেগুলোকে দেখে 100% আনসার করতে পারো, সেটা কিন্তু মোর প্রফিটেবল দ্যান আগে করার থেকে।
ঠিক আছে, আগে আমি পুরো 100টা প্রশ্নের মধ্যে 100টা প্রশ্ন আমি দেখে ফেলেছি এবং তার মধ্যে 80টা প্রশ্ন আমি উইদাউট এনি কোনো টাইম নষ্ট না করে আমি শেষ করে ফেলেছি। তাহলে বাকি 20টা প্রশ্নে আমি কি করতে পারবো না, যেটা বেঁচে থাকা টাইম সেটা ইনপুট দিতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেন আর্ট। এবার প্রশ্নে চলে আসি। In a election, 2% person enrolled in the voter list did not participate and 500 votes were invalid. আচ্ছা, ভোটের প্রশ্ন আমি যখন তোমাদের এসআই ফুডের ক্লাস করাতাম তখন আমি তোমাদের বলেছি যে ভোটের প্রশ্ন আমি তখন খুব ভালো করে বুঝিয়েছিলাম, যারা ক্লাসে উপস্থিত ছিল তারা অবশ্যই মনে আছে যে ভোটের প্রশ্নের মেন যেটা আমার ফোকাস সেটা থাকবে নেগেটিভ সরিয়ে পজিটিভ দিকে দেখা। নেগেটিভ দিককে আমি ইগনোর করব, পজিটিভ দিককে দেখব। তার মানে কি, দেখো 2% পার্সনস এনরোল্ড ইন দ্য ভোটার লিস্ট ডিড নট পার্টিসিপেট, তার মানে এরা পার্টিসিপেট করেনি। তাহলে 2% যদি পার্টিসিপেট না করে থাকে তার মানে 98% পার্টিসিপেট করেছে। বলবে হ্যাঁ তাই তো। তাহলে নেগেটিভকে সরিয়ে আমি পজিটিভ দিকে লক্ষ্য করলাম। তাহলে যদি আমার টোটাল ভোটার্স যদি আমার 100N হয় তাহলে আমি বলবো যে 90% অফ 100N দ্যাট ইজ 98N এরা ভোট করেছে। এরা কি করেছে? ভোট করেছে বা ভোটে পার্টিসিপেট করেছে, তাই তো। তাহলে এটা হচ্ছে কাস্টেড ভোট। যারা ভোটে পার্টিসিপেট করে বা ভোট দেয় সেই ভোটটাকে আমরা কাউন্ট করি অ্যাজ এ কাস্টেড ভোট বা ভোট যেটা পড়েছে, যেটা আমরা নিউজ চ্যানেলে শুনতে পাই 75% বুথে ভোট পড়েছে। তার মানে কি, আমরা পজিটিভ দিকে দেখছি। আমরা কখনোই শুনতে পাই না 25% ভোট দেয়নি। কেউ কোনো নিউজ চ্যানেল শুনতে পাবে না, সবসময় বলবে কি পজিটিভ দিকগুলো। তাই আমরাও অঙ্কে পজিটিভ দিকগুলোকেই লক্ষ্য করব। তাহলে কাস্টেড ভোট কত? 98N। আমি মনে নিলাম যে 98N লোকজন কি করেছে না ভোট দিয়েছে। এরপর দেখলাম যে এদের মধ্যে 500 ভোটস ইনভ্যালিড ছিল। তাহলে 500 ভোট যদি ইনভ্যালিড থাকে তাহলে ভ্যালিড ভোট কত? ভ্যালিড ভোট তুমি বলবে দাদা 98N আমার টোটাল ভোট পড়েছে, তার মধ্যে 500 ইনভ্যালিড, তার মানে 98N মাইনাস 500 হচ্ছে আমার কি ভ্যালিড ভোট। খুব ভালো কথা। এবার এই যে ভ্যালিড ভোট, এই ভোটের মধ্যেই আমি ক্যালকুলেট করব যে এদের মধ্যে কত পার্সেন্ট ভোট আমার গেল উইনারের খাতায়, কত পার্সেন্ট গেল লুজারের খাতায়। এবার চলে আসি, 2 ক্যান্ডিডেটস A and B ফট দ্য ইলেকশন অ্যান্ড A ডিফিটেড বাই 200 ভোটস। ঠিক আছে, এইটুকু পোর্শন তোমরা এখন দেখবে না, তোমরা দেখবে কি নেক্সট পার্ট থেকে। দেখো আমি কিন্তু অঙ্কের মধ্যে এটাও শেখাচ্ছি যে কোন লাইনটা আমাদের এখন স্কিপ করতে হবে। If 43% of the persons enrolled in the voter list casted their votes in favor of A, তার মানে A অ্যাকচুয়ালি কত ভোট পেয়েছে না টোটাল যে ভোটার্স ছিল, টোটাল যে ক্যান্ডিডেট ছিল কোনো একটা জায়গায়, টোটাল ক্যান্ডিডেট কত এখানে না 100N হচ্ছে টোটাল ক্যান্ডিডেট। এই 100N এর 43% ভোট এর পক্ষে ভোট দিয়েছে। ঠিক আছে, এর পক্ষে ভোট দিয়েছে। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব যে এ কতগুলো ভোট পেয়েছে। তাহলে এ কতগুলো ভোট পেল? এ পেল 100N এর 43%, তার মানে 43N। তার মানে কত না 43N। তাহলে এ যদি 43N ভোট পায়, আমরা দেখতে পাচ্ছি ভ্যালিড ভোট হচ্ছে 98N মাইনাস 500। তার মানে বি কতগুলো ভোট পেয়েছে? তুমি বলবে দাদা 90N মাইনাস 500 মাইনাস 43N, তাহলে এটাই হচ্ছে বি এর প্রাপ্ত ভোট। তাহলে বি এর প্রাপ্ত ভোট কত হলো? 98N মাইনাস 500 মাইনাস 43N। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, কারোর কোনো ডাউট নেই। তাহলে 98N থেকে 43N বিয়োগ করলে কত পাবো? 98N থেকে 43N বিয়োগ করলে কত পাবো? তুমি বলবে দাদা 55N পাবো, 55N। তাহলে 55Nকে আমরা এখানে লিখে ফেলি। তাহলে আলটিমেট বি এর প্রাপ্ত ভোট কত হলো না 55N। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, কারোর কোনো ডাউট হওয়ার কথা নয়। এবার দেখো অঙ্কে বলা হয়েছে, এবার এই লাইনটায় চলে আসো যে লাইনটা আমি বলেছিলাম যে এখন পড়তে হবে না। এবার দেখো এই লাইনে কি বলা হয়েছে
না, টু ক্যান্ডিডেটস এ অ্যান্ড বি ফর দ্য ইলেকশন, এটা আমরা দেখেছি। এ ডিফিটেড বি বাই 200 ভোটস, তাহলে এ বিকে 200 ভোটে হারিয়েছে। এর মানে কি না, এর প্রাপ্ত ভোট আর বি এর প্রাপ্ত ভোটের মধ্যে ডিফারেন্স কত? 200। এর প্রাপ্ত ভোট আর বি এর প্রাপ্ত ভোটের মধ্যে ডিফারেন্স কত? তুমি বলবে 200 ভোট। বোঝা গেছে? প্রত্যেকে বুঝতে পেরেছে? তাহলে এবার আমাকে বলো যে 43n মাইনাস 55n প্লাস 500 করলে কত হচ্ছে আলটিমেট? না তুমি বলবে দাদা 500 মাইনাস কত? 12n ইজিক্যাল টু কত? না 200 ইজিক্যাল টু কত? না 200। তার মানে এখান থেকে আমি 12n এর ভ্যালু কত পেলাম? না 12n এর ভ্যালু পেয়ে গেলাম কত? না 300 পেয়ে গেলাম। তার মানে আমাকে আলটিমেট কী নির্ণয় করতে হবে? দেন হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য টোটাল কাস্টেড ভোটস? টোটাল কাস্টেড ভোটের ভ্যালু কত? টোটাল কাস্টেড ভোট হচ্ছে কত? 98n। টোটাল কাস্টেড ভোট কত? না 98n। তাহলে 98n এর আমাকে ভ্যালু বার করতে হবে। এখানে n এর ভ্যালু কত বেরোবে? না 300/12। তার মানে আমার কাস্টেড ভোট কত হবে? কাস্টেড ভোট কত হবে? কাস্টেড ভোট ইজ ইকাল টু 98n। তার মানে 98 ইন্টু 300/12। 300/12। দেখো কাটাকুটি যাচ্ছে। কাটাকুটি তো যাচ্ছে আশা করি। 3 দিয়ে এখানে 4, 12 দিয়ে পুরোপুরি চলে যাচ্ছে। যাচ্ছে স্যার, যাচ্ছে একদম। তার মানে 98 ইন্টু 25 পুরো 25 বার যাচ্ছে। তার মানে 300/12 ছিল। তাহলে 12 ইন্টু 25 করলে 300 হয়। তাহলে 90 ইন্টু 25, 90 ইন্টু 25 করলে কী হবে? 2500 থেকে কম হবে। এখানে আমরা কী লিখতে পারি? 100 মাইনাস 2। তার মানে 2500 থেকে কম অপশান কোথায় দেখতে পাচ্ছি? গুণ যেখানে করার দরকার সেখানেই গুণ করব, যেখানে দরকার নেই সেখানে আমরা কেন গুণ করব? 2500 থেকে কম একমাত্র একটা অপশানই আছে, সেটা হচ্ছে অপশান এ। অপশান এ উইল বি দ্য কারেক্ট আনসার। সময় বাঁচানোর অনেক জায়গা আছে, ঠিক আছে? সেই জায়গাগুলোকে আমাকে সময় বাঁচাতে হবে। যেখানে আমার গুণ করার দরকার নেই সেখানে আমি গুণ করবো না। যদি গুণ করার দরকার হতো তাহলে আমি গুণ করতে পারতাম। এখানে 100 মাইনাস 2 লিখতাম। তার মানে 2500 মাইনাস হচ্ছে কত? 50। আর 2500 মাইনাস 50 করলে 2450, মুখোমুখি গুণ হয়ে যায়। বোঝা গেল আশা করি সবার? প্রত্যেকে বুঝতে পেরেছে? কারোর কোনো ডাউট আশা করি নেই। তাহলে ভোটিং কনসেপ্ট এলেই আমাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে আমাকে পজিটিভ দিক খুঁজে বার করতে হবে। নেগেটিভকে দূরে সরিয়ে রাখবো, পজিটিভকে নেবো। পজিটিভ নিলেই প্রশ্ন সোজা হয়ে যাবে। নেক্সট প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ইভ্যালুয়েট দ্য ফলোয়িং। আচ্ছা, মান নির্ণয় করো। সবচেয়ে সোজা প্রশ্ন এই সেটের, ঠিক আছে? এখানে কনসেপ্ট যেটি লুকিয়ে আছে সেটা হচ্ছে কি? সম্পূরক কোণের কনসেপ্ট। সম্পূরক কোণ কি? যেখানে দুটো কোণের যোগফল কত হয়? না 90 ডিগ্রি হয়। এই কনসেপ্ট লুকিয়ে আছে। যদি এ আর বি এর কোণের যোগফল 90 ডিগ্রি হয় তা আমরা কি বলতে পারি? সাইন অফ 90 ডিগ্রি মাইনাস এ ইজ ইকাল টু আমরা কি বলতে পারি? যদি আমরা দুদিকেই সাইন করে দিই তাহলে দেখো 90 মাইনাস এ ইজ ইকাল টু বি, তাহলে সাইন অফ 90 মাইনাস এ বলতে পারি এখানে কি? সাইন বি, তাই তো? তার মানে সাইন অফ 90 মাইনাস এ ইজ ইকাল টু কী হয়? কস এ হয়। তার মানে কস এ সমান কী হচ্ছে? সাইন বি হচ্ছে। এই কনসেপ্টের উপর বেস করে এই অঙ্কগুলো সাধারণত আমাদের পরীক্ষায় এসে থাকে, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে 25 আর 65 যোগ করে কি 90 হচ্ছে? বলবে হ্যাঁ দা অবশ্যই হচ্ছে। 25 আর 65 যোগ করে কি 90 হচ্ছে? অবশ্যই হচ্ছে। তাহলে আমি যে কোনো একটাকে কি করব? আর একটায় ট্রান্সফার করব। তাহলে আয়দার আমি 65কে 25 বানাবো অথবা 25কে 65 বানাবো, অ্যাজ ইউ উইশ। তাহলে তুমি আমাকে বলো যে সাইন অফ 25কে আমি 25ই রাখলাম, আমি এখানে কিছু করলাম না। এই 65কে আমরা কী লিখতে পারি? 65কে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি লিখতে পারি। বলবে হ্যাঁ দা অবশ্যই লিখতে পারি। তাহলে 90 মাইনাস 25 করলে কী হয়? সাইন অফ 90 মাইনাস থিটা আমি এখানেই রেখেছি। সাইন অফ 90 মাইনাস এ ইজ ইকাল টু কি? কস এ। তাহলে সাইন অফ 90 মাইনাস 25 ইজ ইকাল টু কী হবে? কস 25। তাহলে এখানে কী হলো? সাইন 25 ডিগ্রি ইন্টু
কস 25 ডিগ্রি। আর বারবার পরীক্ষা হলে একটা জিনিস বলে দেবো, যদি সাইন কস থাকে তাহলে বারবার সাইন কস লিখবে না, বারবার সাইন কস লিখবে না। তোমরা কি করবে না, সাইনকে খালি এস দিকে রেখে দেবে, এস 25 ডিগ্রি। আর এখানে সাইন 65 ডিগ্রি, মানে তোমরা আশা করি এখন বুঝে গেছো যে কস 25 ডিগ্রি হবে এর ভ্যালু। সিমিলারলি এখানে কস 25 ডিগ্রি আছে, আমি 25কে চেঞ্জ করছি না, 25কে 25ই রাখছি। 65কে আমরা কী লিখবো না 90 - 25, আর 90 - 25 মানে কি সাইন 25। তাহলে দেখো এখানেও সাইন 25 ডিগ্রি কস 25 ডিগ্রি, এখানে কস 25 ডিগ্রি সাইন 25 ডিগ্রি, তার মানে একই ভ্যালু আছে দুদিকে, তার মানে এদের ডিফারেন্স কত হবে, 0 হবে। কোশ্চেন নম্বর 5-এ যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি, এই প্যাটার্নের উপর প্রশ্ন আগের দিন আমি সলভ করেছি, বাট সেট 1-এ যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটিতে এক্সের ভ্যালুও দেওয়া ছিল এবং ওয়াইয়ের ভ্যালুও দেওয়া ছিল। আমি বলেছিলাম ইউনিট ডিজিট থেকে এই ধরনের প্রশ্নের সমাধান খুব সহজে করা যায়, কিন্তু যখন আমরা দেখব যে অপশানগুলো আমাদের দেওয়া হয়েছে সেই অপশানগুলোতে 3টে বা 2টোতেও আমার ইউনিট ডিজিট একই আছে, তখন কিন্তু আমি আর ইউনিট ডিজিটের হেল্প নেব না, কারণ তখন আমি জানি না যে আনসার কী হতে চলেছে। যদি ইউনিট ডিজিট দেখো এখানে 3টেতেই 6 আছে, তাহলে যদি আমার ইউনিট ডিজিট দিয়ে সলভ করে 6ই ইউনিট ডিজিট আসে, তাহলে তুমি বলতে পারবে না যে কোনটি আনসার হবে, তখন তোমার খুব ডিফিকাল্ট হয়ে যাবে আনসার দেওয়া এবং তোমার সেই টাইমটাও ল্যাপস হয়ে যাবে। সো বেটার যখন তোমরা দেখবে যে ইউনিট ডিজিট 4টে অপশানে 4 রকম আছে, তখন তোমরা ইউনিট ডিজিট দিয়ে কাজ করবে। আর যখন দেখবে তোমরা যে না ইউনিট ডিজিট আলাদা আলাদা নেই, 3টে অপশানে ইউনিট ডিজিট 1 বা 2টো অপশানে ইউনিট ডিজিট 1, তখন তোমরা কিন্তু ইউনিট ডিজিট দিয়ে কাজ করবে না। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে আমার কথা, কারোর কোনো ডাউট নেই। এবার চলে আসি ডাইরেক্ট অঙ্কে। দেখো অঙ্কে কি বলা হয়েছে, অঙ্কে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 64x³ 38y² x² প্লাস 20xy² প্লাস y³। আচ্ছা, তাহলে যদি এই যে পুরো টার্মটা তোমরা দেখতে পাচ্ছ 64x³ 38x² 20xy² প্লাস y³, এই যে পুরো টার্মটা, এই টার্মটা অনেকটা এরকম দেখতে নয় কি, x³ প্লাস 3x² প্লাস 3xy² প্লাস y³ অনেকটা এরকমই দেখতে। তো আমরা সবাই জানি এই যে ফর্মুলাটি আমরা লিখেছি, এই যে প্যাটার্নটা আমরা লিখেছি, এটা হচ্ছে ডাইরেক্ট এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউবের ফর্মুলা। তুমি বলবে হ্যাঁ দা তাই। তাহলে আমরা যদি এই পুরো টার্মটাকে এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউব আকারে লিখতে পারি, তাহলে আমার প্রশ্নটা আনসার করা অনেক সোজা হয়ে যাবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে 64x³ তোমরা ডাইরেক্ট কী লিখতে পারো, 64x³ তোমরা ডাইরেক্ট কী লিখতে পারো না 4x হোল কিউব, 4x হোল কিউব। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে 4x হোল কিউব যদি আমি লিখে দিই, তার মানে আমি কী পেয়ে গেলাম না এক্সের ভ্যালু পেয়ে গেলাম, সেটা এক্সের ভ্যালু এখানে কত দেওয়া আছে না 4x দেওয়া আছে। তাহলে আমরা কী জানি না y³ এখানে ডাইরেক্ট y³ আছে, তার মানে ওয়াইয়ের হোল কিউব লিখতে পারি। তাহলে যদি আমাকে এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউব আকারে সাজাতে হয়, তাহলে নেক্সট টার্ম কী হবে না 3x²y, তার মানে এখানে এক্সের ভ্যালু 4x পাচ্ছি, তার মানে 3 × 4x হোল স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 3xy², তাহলে 3 × 4x ইন্টু y²। আর y³ এখানে ডাইরেক্ট শুধু y³ বসে আছে, তাহলে y³ পুরোপুরি লিখে দেবো। তাহলে আমি বলতে পারি যে এই পুরো টার্মটাকে আমি 4x প্লাস ওয়াইয়ের হোল কিউব আকারে সাজিয়ে দিতে পারি। আশা করি কারোর কোনো ডাউট নেই। কিন্তু তুমি বলবে দাদা এখানে 4x হোল কিউব করলে 64x³ হয়, এটি তো ম্যাচ করলো, ওয়াইয়ের হোল কিউব করলে y³ হয়, এটি তো ম্যাচ করলো, বাট 3 × 4x হোল স্কোয়ার ইন্টু ওয়াই, এই পার্টটিকে আমরা কী লিখতে পারি 4x হোল স্কোয়ার মানে হচ্ছে 16x², তাহলে 16 × 3 48x²y, তাহলে এখানে তো 38x²y আছে, তাহলে আপনি এখানে 48x² লিখছেন, তাহলে তো পুরো ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি বলছি হ্যাঁ ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। তাহলে যেহেতু আমি 48x² লিখে ফেলেছি, তাহলে আমি এখানে আর একটা কী করে দেবো না -10x² লিখে দেবো, তাহলেই তো ঝামেলা মিটে যায়, তাহলে তার কোনো প্রবলেম থাকে না। বলবে না দাদা তাহলে তো কোনো প্রবলেম নেই।
আর এখানে দেখো 3 × 4 × xy², তার মানে 12xy², আর এখানে আছে 20xy², তার মানে কি 8xy² এখনও আমরা লিখতে বাকি আছে। তার মানে আমি এখানে লিখে দেবো প্লাস 8xy²। ব্যাস, অঙ্ক শেষ। তাহলে দেখো এবার এই পুরো টার্মটাকে আমরা লিখে ফেলেছি কি না 4x + y এর হোল কিউব, আর বাকি আমার এর সঙ্গে পড়ে আছে 10x² প্লাস 8xy²। এবার আমরা খুব সহজেই যদি আমরা ভ্যালু পুট করে দিই আমাদের আনসার বেরিয়ে যাবে। দেখো 4 × x, এক্সের ভ্যালু কত দেওয়া আছে না -4, এক্সের ভ্যালু কত দেওয়া আছে, এক্সের ভ্যালু দেওয়া আছে এক্সের ভ্যালু দেওয়া আছে 3, আর ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে -4। তাহলে এক্সের ভ্যালু যদি 3 লিখি আর ওয়াই ভ্যালু যদি আমরা -4 পুট করে দিই, তাহলে 4x + y এর হোল কিউবের ভ্যালু কত হবে না 4x এর ভ্যালু হবে 12, 4 × 3 দ্যাট ইজ 12, প্লাস ওয়াই আছে কিন্তু এখানে ওয়াই এর ভ্যালু -4, তাহলে আমরা কী লিখবো -4। তাহলে 12 - 4 এর হোল কিউব মাইনাস 10x²y, তাহলে 10 × x এর ভ্যালু আমি দেখতে পাচ্ছি 3, তাহলে 3² মানে হচ্ছে 9, আর এখানে ওয়াই এর ভ্যালু -4, তাহলে -4 যদি আমি এখানে পুট করে দিই তাহলে মাইনাস আর এই মাইনাস হয়ে গেল প্লাস, তার মানে হয়ে গেল কত 10 × 9 × 4, আর এখানে দেখো 8xy², তাহলে 8 × 3 × -4 এর হোল স্কোয়ার মানে +16, বোঝা গেল। তাহলে 12 - 4 মানে হচ্ছে কত, 12 - 4 মানে হচ্ছে 8 হোল কিউব, আর 8 হোল কিউব মানে আমরা লিখতে পারি কত 512, আর এখানে কত দেখতে পাচ্ছি 4 9 36 × 10 মানে 360, আর এখানে কত দেখতে পাচ্ছি 16 3 48 বা 8 3 24 × 16, 8 3 24 × 16 করলে হয় 24 444 মানে হচ্ছে 384, তাহলে 512 প্লাস 360 প্লাস 384, দেখো ইউনিট ডিজিট দেখো 6ই আসছে, তাহলে তুমি কি বলতে পারতে ইউনিট ডিজিট দিয়ে যে কোন অপশানটি আনসার হবে? তুমি কখনোই বলতে পারতে না, তাই তোমাকে করে দেখতে হবে, এবং এটাই তার মেথড, এর বাইরে আর কোনো মেথড নেই। তাহলে আলটিমেট আনসার কত আসছে 4 আর 2 6 দেখতে পাচ্ছি, 8 আছে 14, 1 15 5 মানে 56 আসছে লাস্টে, আর 56 একমাত্র অপশান ডিতেই আছে, অপশান ডি হবে কারেক্ট আনসার। তার মানে 1 2 5 6 হবে আমার এই প্রশ্নটির সঠিক আনসার। সবাই বুঝতে পেরেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট প্রশ্নে বলা হয়েছে এক্স অ্যান্ড ওয়াই ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 9 days অ্যান্ড 36 days রেসপেক্টিভলি। তাহলে এক্স একটি কাজ 9 দিনে শেষ করছে এবং ওয়াই সেই কাজটি 36 ডেজে শেষ করছে। বলা হয়েছে এক্স বিগিনস টু ডু দ্য ওয়ার্ক অ্যান্ড দে ওয়ার্ক অল্টারনেটলি 1 at a time ফর 1 day ইচ। তার মানে কি, আমরা অল্টারনেট ডেজ কনসেপ্ট আমরা আগেই শিখে গেছি, আগের সেটেও সেম কনসেপ্টের ওপর প্রশ্ন ছিল, কিন্তু সেখানে একটা অন্য প্রশ্ন ছিল, যে প্রশ্নটাই কী ছিল না তারা কিছুদিন অল্টারনেট বেসের উপর কাজ করলো তারপরে একজন লেফট করলো, কিন্তু এখানে পুরো কাজটাই অল্টারনেট ডেজের উপরই দেওয়া হয়েছে। তাহলে আমাদের কাজ কি, প্রথমে না টোটাল ওয়ার্ক নির্ণয় করা। তাহলে 9 এবং 36-এর এলসিএমই হবে আমাদের টোটাল ওয়ার্ক, সেটা আমরা জানি। ইন্ডিভিজুয়াল টাইমের এলসিএম করলেই আমরা কি পেয়ে যাই, টোটাল ওয়ার্ক পেয়ে যাই। তাহলে 9 আর 36-এর এলসিএম সবাই জানে 36 হবে এদের এলসিএম, তাহলে টোটাল ওয়ার্ক হয়ে গেল 36 ইউনিট। তাহলে এই 36 ইউনিট যদি এক্স 9 দিনে করে, তাহলে এক্স একদিনে করে 4 ইউনিট ওয়ার্ক 36/9, এবং ওয়াই একদিনে করে 36/36 দ্যাট ইজ 1 ইউনিট ওয়ার্ক। তাহলে 4:1 হচ্ছে এদের কী রেশিও না এফিসিয়েন্সি রেশিও। তার মানে এক্সের এফিসিয়েন্সি যদি 4 হয়, ওয়াইয়ের এফিসিয়েন্সি কত হবে 1। এবার বলা হয়েছে তারা অল্টারনেট ডেজে কাজ করছে এবং এক্স প্রথমে কাজ শুরু করেছে, তার মানে এক্স অড ডেতে কাজ করবে এবং ওয়াই ইভেন প্লেসে কাজ করবে। ইটস ওকে, বলবে এক্স অড প্লেসে কাজ করবে বা অড ডেতে কাজ করবে এবং ওয়াই ইভেন ডেতে কাজ করবে। তাহলে এক্স যখন অড ডেতে কাজ করছে মানে 1st 3rd 5th এরকম দিনগুলোয় কাজ করছে, আর ওয়াই 2nd 4th 6th এরকম দিনগুলোতে কাজ করছে। তাহলে এক্স প্রথম দিন 4 ইউনিট কাজ করলো, ওয়াই তারপরের দিন 1 ইউনিট কাজ করলো। তাহলে এক্স এবং ওয়াই মিলে একত্রে 4 + 1 5 ইউনিট কাজ করবে। 5 ইউনিট কাজ করবে কত দিনে না 2 দিনে। এটাই হচ্ছে আমার মেন কনসেপ্ট, যে প্রথম দিন কাজ করলো এক্স,
ফার্স্ট দিন, সেকেন্ড দিন কাজ করলো ওয়াই, তাহলে 5 ইউনিট কাজ হচ্ছে কত দিনে? 2 দিনে, 2 ডেজ। নির্ণয় করতে হবে কি আমাকে? 36 ইউনিট ওয়ার্ক আমাকে কমপ্লিট করতে হবে। তাহলে 5-এর গুণিতক কি 36? তুমি বলবে না, 36 5 দিয়ে কখনোই ভাগ যায় না। তাহলে 36-এর কাছাকাছি আমাকে সেই নাম্বার খুঁজতে হবে যেটা দিয়ে পুরোপুরি 5কে দিয়ে ভাগ যায়। তুমি বলবে 36-এর কাছাকাছি 35ই হচ্ছে সেই নাম্বার যে 5 দিয়ে পুরোপুরি ভাগ যায়। তার মানে 35 ইউনিট ওয়ার্ক করতে আমার কতদিন লাগে আমায় বের করে নিতে হবে। কারণ আমাকে কেন এই 35 আমি কেন খুঁজছি? কারণ আমাকে 2 দিন 2 দিনের প্যাটার্ন চলছে, ঠিক আছে? ফার্স্ট সেকেন্ড মিলে টোটাল 5 ইউনিট কাজ করছে। তাহলে টোটাল 5 ইউনিট কাজ কতবার চলছে, কতগুলো আমি প্যাটার্ন চালাচ্ছি এরকম 5 ইউনিটের? তুমি বলবে টোটাল 5 ইউনিট থেকে 35 ইউনিট অবধি আমি এই প্যাটার্ন চালাতে পারবো। মানে টোটাল 7টি প্যাটার্ন, তার মানে কি টোটাল 7টি পেয়ার অফ ডেজ আমার কাজ হচ্ছে। তার মানে 2 × 7 14 ডেজ কাজ হচ্ছে, একটা পেয়ারে 2 দিন থাকছে। তাহলে 14 ডেজে আমার 35 ইউনিট ওয়ার্ক হয়ে যাচ্ছে। এরপরে যে যত ইউনিট ওয়ার্ক পড়েছে সেটা কি না 1 ইউনিট। টোটাল 36 ইউনিট, তার মধ্যে 35 ইউনিট হয়ে গেছে, পড়ে আছে কত ইউনিট? আর পড়ে আছে আমার 1 ইউনিট কাজ। আর এই 1 ইউনিট কাজ কে করবে? সবসময় মনে রাখবো, যখনই আমার 14 ডেজে চলে গেছি, তার মানে 14 ডেজ হচ্ছে আমার ইভেন প্লেস, তার মানে এখানে বি কাজ করেছিল। এবার অড প্লেসে কে কাজ করে? এ। তাহলে অড প্লেসে যখন এ কাজ করে, তার মানে কি না লাস্ট দিন আমার কে কাজ করবে 15 ডেতে? সেটা কাজ করবে হচ্ছে এ। তার মানে অবভিয়াসলি 15th ডেতেই 15th ডেতেই পুরোপুরি কাজটা শেষ হয়েছে, কিন্তু 15th ডেট পুরোটা লাগেনি। 15th ডেট একটা অংশ বা পার্ট লেগেছে। কি করে বললাম? কারণ এক্স টোটাল 4 ইউনিট কাজ করে একদিনে, তাকে করতে হবে 1 ইউনিট কাজ। তাহলে 4 ইউনিট কাজ করতে যদি 1 দিন সময় লাগে, 4 ইউনিট করতে যদি 1 দিন লাগে, 1 ডে লাগে, তার মানে 1 ইউনিট করতে তার কত দিন লাগবে? না 1-এর 4 দিন লাগবে। তার মানে পুরো দিনটার 4 ভাগের 1 ভাগ সময় লাগছে। তার মানে পুরো 15 দিন আমার টাইম লাগছে না। কত টাইম লাগছে টোটাল? না 14 + 1-এর 4, তার মানে 14 পূর্ণ 1-এর 4 দিন আমার টাইম লাগছে পুরো কাজটি কমপ্লিট হতে। তার মানে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। এই পার্টটুকু বের করারও দরকার নেই, কারণ কি এর পরের পার্ট যেটা পড়ে থাকবে আমি পুরোপুরি ভাগ যায় কতটা নিয়ে নিয়েছি। এর পরের যে পার্টটা পড়ে থাকবে সেটা অবভিয়াসলি ভগ্নাংশ পার্ট, ঠিক আছে, ফ্র্যাকশন পার্ট। তাহলে সেই ফ্র্যাকশন পার্ট একমাত্র বি অপশানই আছে। এটা তোমাদের বোঝানোর জন্য আমি বললাম। তাহলে বি অপশান তোমরা চোখ বন্ধ করে আনসারে দাগ দেবে যখনই তোমরা দেখে গেছো না 14 ডেজ তোমার আনসার বেরিয়ে গেছে এখানে। তাহলে 14 ডেজের পর বাকি যে পার্টটা পড়ে থাকবে সেটা হচ্ছে 15 ডেজের একটা পার্ট, সেটা পুরোপুরি 15 ডে নয়। ওকে, তার মানে অপশান বি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল সবার? হ্যাঁ স্যার। ওকে, কেউ ওনার ক্লাসে জয়েন করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সম্ভব নয় এখন ক্লাসে জয়েন করানো। নেক্সট প্রশ্নে চলে যাই। One of the most important questions, dishonest dealer. তো ডিসঅনেস্ট ডিলারের প্রশ্ন আমি তোমাদের অনেকবার করিয়েছি, আগের প্র্যাকটিস ব্যাচেও করেছি, এবং যারা আমার কাছে ব্যাচে পড়ে তাদের সবাইকে আমি ডিসঅনেস্ট ডিলারের উপর যথেষ্ট ভালো করে শিখিয়েছি। তো ডিসঅনেস্ট ডিলারের অ্যাকচুয়াল মিনিং কী বা অ্যাকচুয়াল গল্প কী, সে কী করে সেটা আমাকে ভাবতে হবে। প্রশ্নে বলা হয়েছে শপকিপার ইউজেস 940 গ্রাম ওয়েট ইন প্লেস অফ 1 কেজি ওয়েট। এটি হচ্ছে ডিসঅনেস্ট ডিলারের সবচেয়ে বড় ক্যারেক্টার। ওকে, সে কি করে না বাটকারাতে চুরি করে। বাটকারায় চুরি যেটা করে সে কিন্তু সবাই কাউকে বলবে না, ঠিক আছে, সে একমাত্র জানে এটা আমাকে ভালো করে মাথায় রাখতে হবে। তার মানে 1 কেজির পরিবর্তে 1 কেজি মানে 1 কেজির পরিবর্তে সে 940 গ্রামের বাটকারা ইউজ করছে, এটা একমাত্র সেই জানে, আর কেউ জানে না, ঠিক আছে। তার মানে সে সবার সামনে অনেকটা নেতাদের মতো, সে সবার সামনে হয়ে থাকছে সৎ, কিন্তু অ্যাকচুয়ালি সে অসৎ, সেটা একমাত্র সেই জানে, ঠিক আছে। তাহলে এই 1 কেজি মানে এটাকে আমরা বলতে পারি 1000 গ্রাম। তাহলে যে বস্তুর ওয়েট অ্যাকচুয়ালি 1000 গ্রাম, সেই বস্তুটি সে 940, সেই বস্তুটি থেকে সে মাত্র 940 গ্রাম বিক্রি করছে, 940 গ্রাম বিক্রি করছে। তার মানে 60 গ্রাম
60 গ্রাম সে কী করছে, প্রফিট করছে। তাহলে এই যে প্রফিট আমরা বার করলাম 60 গ্রাম প্রফিট, মানে 60 গ্রাম এখনও তার বিক্রি করতে বাকি আছে। 60 গ্রাম সে এখনও ঘরে রেখে দিয়েছে, কিন্তু বলে দিল আমি 1000 গ্রাম তোমাকে বিক্রি করে দিলাম, ঠিক আছে। তাহলে যদি এখানেই প্রশ্ন শেষ হয়ে যেত যে শপকিপার ইউজেস 940 গ্রাম ওয়েট ইন প্লেস অফ 1 কেজি ওয়েট, এখানেই প্রশ্ন যদি শেষ হয়ে যেত যে এখানে বলতো আমাকে তার কত প্রফিট হয়েছে, তাহলে আমি খুব সহজে বলতে পারতাম যে 60 গ্রাম হচ্ছে তার প্রফিট, এবং সে যে পরিমাণ কোয়ান্টিটি তার পকেট থেকে বা দোকান থেকে বের করেছে সেই পরিমাণেরই জন্য কস্ট প্রাইস সে খরচা করেছে। 940 গ্রাম সে তার দোকান থেকে বের করেছে, মানে 940 গ্রামের জন্যই সে কস্ট প্রাইস ধার্য হবে, কারণ বাকি যে 60 গ্রাম সে তো দোকান থেকে বেরই করেনি। তাহলে 1000 গ্রামকে কিন্তু আমি কস্ট প্রাইস ধরতে পারবো না, 940 গ্রামেরই কিন্তু কস্ট প্রাইস আমাকে ধরতে হবে যদি আমরা প্রফিট পার্সেন্টেজ নির্ণয় করতে যাই। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে এইটুকু প্রশ্নের ওপর তুমি বলবে 60 গ্রাম তার প্রফিট 940 গ্রামে, তার মানে 60/940 ইন্টু 100 হবে, 60/940 ইন্টু 100 হবে তার প্রফিট পার্সেন্টেজ। আশা করি প্রত্যেকের পরিষ্কার এটা। এবার সে তার ভাবমূর্তি আরও প্রকাশ করছে, সে বলছে যে না, আমি আরও প্রফিট করতে চাই, আমার এইটুকু প্রফিটে আমার শান্তি নয়, ঠিক আছে। সে কি করলো না, সে বলে দিল যে আমি 4% প্রফিটে বিক্রি করবো। এটা সে ঘোষণা করে দিল যে আমি 1000 টাকায় 100 টাকায় কিনে এনেছি, আমি আর 4 টাকায় প্রফিট করে বিক্রি করব। এটা আমার দরকার, এটা আমাকে করতেই হবে, কারণ প্রত্যেকেই চায় প্রফিটে, কেউই যে দামে কিনে আনে পাইকারি মার্কেট থেকে সেই দামে বিক্রি করে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তাই 4% প্রফিটে সে বিক্রি করবে, এটা সে ঘোষণা করে দিল। তাহলে এই 4% প্রফিট সে যখন ঘোষণা করলো তখন সে কার ওপর ঘোষণা করেছিল? তখন সে অবভিয়াসলি 1000 গ্রামের ওপর ঘোষণা করেছিল, কারণ হচ্ছে সবাই জানে যে সে 1000 গ্রামই দিচ্ছে। বাটকারায় সে যে কোনো কারচুপি করছে সেটা কিন্তু সবার কাছে প্রকাশ্যে আসেনি, সেটা কিন্তু কেউ জানে না, একমাত্র সেই জানে। তাহলে যদি আমি ধরে নিই যে 1000 গ্রামের দাম 1000 টাকা, 1000 গ্রামের দাম 1000 টাকা, এটা হচ্ছে 1000 গ্রামের কস্ট প্রাইস, তাহলে সেই 1000 গ্রামের উপর 4% সে প্রফিট করবে। 1000 গ্রামের ওপর 4% সে প্রফিট করবে, মানে 40 রুপিস সে প্রফিট করবে। তার মানে 1000 গ্রামের সেলিং প্রাইস কত হয়ে যাবে? 1000 গ্রামের সেলিং প্রাইস এখন কত হয়ে যাচ্ছে না 1040 টাকা। তাহলে এটা তার সেলিং প্রাইস 1000 গ্রামের, কিন্তু সে অ্যাকচুয়ালি বিক্রি করেছে 940 গ্রাম। তাহলে 1000 গ্রামের সিপি যদি 1000 হয়, তাহলে 940 গ্রামের সিপি কত হবে? তুমি বলবে 940 টাকা। তার মানে 940 টাকার জিনিস সে 1040 টাকায় বিক্রি করে দিল। 940 টাকার জিনিস সে 1040 টাকায় বিক্রি করলো। তাহলে এখন তার প্রফিট ইনক্রিজ করলো, প্রফিট তো আর আগের প্রফিট নেই, প্রফিট আরও বেড়ে গেছে, প্রফিট আরও কী হয়ে গেছে? প্রফিট আরও ইনক্রিজ করে গেছে। তাহলে তার প্রফিট কত? তার প্রফিট কত? তুমি বলবে 940 টাকা সিপি হলে তার এসপি বলা হয়েছে 1040, তাহলে আমার প্রফিট কত হবে না 1040 মাইনাস 940। তাহলে প্রফিট কত হলো? 1040 মাইনাস 940, দ্যাট ইজ 100 রুপিস। তাহলে 100 রুপিস তার প্রফিট হচ্ছে কত না 940 টাকায়। তাহলে 940 টাকায় তার 100 রুপিস প্রফিট হচ্ছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? ইন্টু 100। তাহলে এটাই হলো তার প্রফিট পার্সেন্টেজ। তাহলে এবার আমরা কাটাকুটি করে দিই, 0 0 এখানে ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে রইল কত না 1000/94। তার মানে 1000/10 করলে আমরা কী পাবো? 10% পাবো, কিন্তু 1000/94 আছে, তার মানে 10%-এর থেকে বেশি। যদি 10% থেকে বেশি একটা আনসার থাকতো আমি সেটা দিয়েই আনসার দাগ দিতে পারতাম, কিন্তু এখানে 3টে অপশান দেখতে পাচ্ছি, 2, 3, 4, এই 3টে অপশানেই কিন্তু 10%-এর বেশি আছে। তার মানে এদের মধ্যে যে কোনো একজন আনসার হতে পারে, তাই আমাকে করে দেখতে হবে। তাহলে আমি পুরোপুরি বুঝতে পারছি যে 994 × 10 করলে 940 হয়, তাহলে 10 তো হচ্ছেই, পড়ে থাকছে কত না
1000 মাইনাস 940 দ্যাট ইজ 60 পড়ে থাকছে, তাহলে পয়েন্টের জন্য আর একটা শূন্য বসবে। তাহলে 94 ঠিক কতবার যাচ্ছে 600-র মধ্যে? তুমি বলবে 6বার তো অবশ্যই যাবে, কারণ 100 ইন্টু 6 করলে 600 হয়, 94 ইন্টু 6 করলে কী হবে? 600 থেকে কমই হবে। তার মানে 600 থেকে যখন কম হবে তার মানে 6বার পুরোপুরি যাবে, তার মানে 10.6 সামথিং হবে আনসার, এবং 10.6 সামথিং একটা অপশানে দেখতে পাচ্ছি, অপশান 3 উইল বি কারেক্ট আনসার। বাকি আর কিছু করার দরকার নেই, বাকি যে করতে যাবে তার টাইম নষ্ট, তার কাছ থেকে পরীক্ষার সময় চলে যাবে, করার কোনো দরকার নেই। তাহলে 10.64 হবে আমার কারেক্ট আনসার, অপশান 3 উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, কারোর কোনো ডাউট নেই। কেউ আছো যে বুঝতে পারো না? কেউ এমন আছে বাবা? সবাই বেঁচে আছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাহ, থ্যাংক ইউ। নেক্সট প্রশ্ন। D is the midpoint of BC in triangle ABC and angle A is equal to 90 degree, then AD is. তাহলে D হচ্ছে মিড পয়েন্ট অফ বিসি ইন ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে এবিসি একটা ট্রায়াঙ্গেল আমি একটা ড্র করে ফেলি। এবার এবিসি ট্রায়াঙ্গেলটি কী ধরনের ট্রায়াঙ্গেল? এটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কারণ কি? যেখানে এ অ্যাঙ্গেলের ভ্যালু বলা হয়েছে কত? 90 ডিগ্রি। তাহলে এই যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো ভার্টেক্সকে আমরা বি আর সি নাম দিয়ে দিলাম। তাহলে এই হয়ে গেল তোমার এবিসি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে বিসি কি? বিসি হচ্ছে অতিভুজ বা হাইপোটেনিউস, অতিভুজ বা হাইপোটেনিউস, তাই তো? এবার কি বলা হয়েছে না, ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি। খুব ভালো কথা, ডি হচ্ছে মিড পয়েন্ট। তাহলে ডি যদি মিড পয়েন্ট হয় তাহলে এই পয়েন্টে আমি ধরে নিলাম ডি। তাহলে এডির ভ্যালু কী হবে? এডির ভ্যালু তোমাকে নির্ণয় করতে হবে, এডির ভ্যালু তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে মনে রাখবো, আমাকে এটা মনে রাখতে হবে। তাহলে যদি এ ভার্টেক্স আমরা দেখতে পাচ্ছি এবং ডি দেখতে পাচ্ছি মিড পয়েন্ট, তাহলে আমরা সবাই জানি ত্রিভুজের যে কোনো ভার্টেক্স থেকে অপোজিট সাইডের মিড পয়েন্ট পর্যন্ত যে স্ট্রেট লাইন ড্র করা হয় তাকে আমরা বলি মধ্যমা বা মিডিয়ান। তাকে আমরা কি বলি? মধ্যমা বা মিডিয়ান। আর প্রপার্টিজ, যে প্রপার্টিজের ওপর বেস করে এই প্রশ্নটি তৈরি হয়েছে সেই প্রপার্টিজটি হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গুলার ভার্টেক্স থেকে, তার মানে রাইট অ্যাঙ্গুলার ভার্টেক্সকে না এ, তাহলে রাইট অ্যাঙ্গুলার ভার্টেক্স থেকে অপোজিট সাইড মানে অতিভুজের উপর, অতিভুজের মিড পয়েন্ট পর্যন্ত যে স্ট্রেট লাইন ড্র করা হয়, যে স্ট্রেট লাইন ড্র করা হয় তার মানে কি? এডি। এই স্ট্রেট লাইনটির লেন্থ মানে এডির লেন্থ সবসময় হবে অতিভুজের দৈর্ঘ্যের অর্ধেক। তার মানে অতিভুজের দৈর্ঘ্য আমরা কি বলবো না? বিসি। তাহলে বিসি এর অর্ধেক মানে বিসি বাই 2, বিসি বাই 2। তাহলে আমরা এটুকু আমরা এখান থেকে শিখতে পারলাম, সেটি হচ্ছে এডি ইজিক্যাল টু বিডি ইজিক্যাল টু ডিসি। আমার অপশানে বিসি বাই 2 না থেকে এই অপশানটিও থাকতে পারতো, এই অপশানটিও থাকতে পারতো। ঠিক আছে, বোঝা গেছে প্রত্যেকের? আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছে, কারোর কোনো ডাউট নেই। তাহলে যদি আমার অপশানে এডি ইজিক্যাল টু বিসি বাই 2 না থেকে এডি ইজিক্যাল টু বিডি ইজিক্যাল টু ডিসি থাকতো, তাহলেও কিন্তু আমি অপশানে ঠিক করতে পারতাম। তাহলে আমাকে দুটো জিনিসই শিখতে হবে এখানে, যে এডি ইজিক্যাল টু বিসি বাই 2 অবভিয়াসলি, এবং তার মানে আমরা বলতে পারি যে এডির লেন্থ যা বিডির লেন্থ তাই এবং ডিসির লেন্থ তাই। তাহলে অপশান 3 হবে কারেক্ট আনসার। এখানে একটু মিস্টেক হয়েছিল আমার প্রিন্টিংয়ে, বিসি বাই 2 হবে 3 নম্বর অপশানটি। ওকে, সবাই বুঝতে পেরেছে? কারোর কোনো ডাউট আছে কি? বলবেন না, কোনো ডাউট নেই। না স্যার। নেক্সট প্রশ্নে চলে যাই। ইন হোয়াট রেশিও মাস্ট ওয়াটার বি মিক্সড উইথ মিল্ক কস্টিং 32 per liter in order to get a mixture costing 28 per liter? তার মানে কি? প্রশ্নে কি বলা হয়েছে? দুধওয়ালা জল মেশাচ্ছে কিসে? না দুধে। ঠিক আছে, দুধে জল মিশিয়ে বিক্রি করছে এবং জল মিশিয়ে বিক্রি করার ফলে কি হয়েছে? তার কস্টিং বেড়ে গেছে। সব সেটা তো স্বাভাবিক। আমি যদি বলি যে 10 কেজি 10 লিটার দুধ, এই 10 লিটার দুধের দাম, 10 লিটার মিল্কের দাম 10 টাকা,
10 লিটার মিল্কের দাম হচ্ছে 10 টাকা ধরলাম। তাহলে 10 লিটার মিল্কে মধ্যে যদি আর 2 লিটার মিল্ক অ্যাড করি, 2 লিটার মিল্ক অ্যাড করি, তাহলে কত লিটার হবে এখন বাবা? তুমি বলে 12 লিটার হয়ে গেল দাদা। তাহলে 12 লিটার মিল্কের দাম কত টাকা হবে? 12 টাকাই হবে। যদি 10 লিটার মিল্কের কস্ট প্রাইস 10 টাকা হয়, তাহলে 12 লিটার মিল্কের কস্ট প্রাইস 12 টাকাই হবে। এবার 12 লিটার মিল্কের মধ্যে 2 লিটার যেটা মেশানো হয়েছে, সেই মেশানোটার যে দুধই মিশিয়েছি তার গ্যারেন্টি আমি দিতে পারবো না, কারণ তার গ্যারেন্টি দিতে পারবে একমাত্র যে মিশিয়েছে। এবার সে যদি তোমাকে বলে, তুমি যদি জিজ্ঞেস করো যে দুধওয়ালাকে যে বাবা আমি কি এখানে জল মেশানো আছে, সে জীবনেও বলবে হ্যাঁ আমি জল মিশিয়েছি, সে কোনো দিন বলবে না। তাই সারা জীবনই তার কাছে তার দুধ হচ্ছে খাঁটি। তাই 12 লিটার দুধে যে 2 লিটার জল মেশানো হয়েছে, সেই জলের কিন্তু কোনো কস্ট প্রাইস নেই, সেই তার কস্ট প্রাইস হচ্ছে 0। এটা আমার সবসময় মনে রাখতে হবে, কারণ যে জল সে মেশাবে সে কোনো দিনই বলবে না যে আমি জল মিশিয়েছি। তাহলে যখনই 10 লিটার মিল্ক 12 লিটার হয়ে গেল, তার মানে তার কস্ট প্রাইস অবভিয়াসলি বৃদ্ধি পাবে। ঠিক আছে, কিন্তু সে কি করলো না, ইন হোয়াট রেশিও মাস্ট ওয়াটার বি মিক্সড উইথ মিল্ক কস্টিং 32 পার লিটার ইন অর্ডার টু গেট এ মিক্সচার কস্টিং 28 পার লিটার। তারপরে এবার যখন দেখো এই 12 লিটার দাম হচ্ছে 12 টাকার, ঠিক আছে, তাহলে এবার যখন সে মিক্সচার তৈরি করলো, তখন সে এই 12 লিটার যে দামটা হলো সেটা একমাত্র সে জানলো। মানে সেটা আমাকে বললো যে আমার কাছে 12 লিটার আমি দিলাম, 12 লিটার হচ্ছে আপনার কস্ট প্রাইসই আপনাকে আমি দিলাম দুধটা, আপনাকে কোনো এক্সট্রা টাকা দিতে হবে না। ঠিক আছে, আমি আপনার কাছে কোনো প্রফিট করছি না। কিন্তু সেই 12 লিটারের দাম কি 12 লিটার অ্যাকচুয়ালি আছে? তুমি বলবে দাদা এর মধ্যে 2 লিটার সে জল মিশিয়েছে, তার মানে বাকি যে 2 লিটারে তার তো কোনো দাম নেই, 0 কস্ট প্রাইস। তার মানে সে 12 লিটার জিনিসটা অ্যাকচুয়ালি 10 টাকায় বিক্রি করার কথা ছিল, সে বিক্রি করলো 12 টাকায়। তার মানে জল মেশানোর তার মেন উদ্দেশ্য হচ্ছে কস্টিং কমানো। তার জল মেশানোর মেন উদ্দেশ্য কি? কস্টিং কমানো, এবং সেটাই এখানে হয়েছে। ইন হোয়াট রেশিও মাস্ট ওয়াটার বি মিক্সড উইথ মিল্ক কস্টিং 32 পার লিটার। তাহলে যে মিল্কের কস্ট প্রাইস ছিল 32 পার লিটার, সেই মিল্কের সঙ্গে সে কী মেশাচ্ছে? জল মেশাচ্ছে। ঠিক আছে, এবং জল মেশানোর ফলে তার যে পুরো মিক্সচারটা তৈরি হলো, মিশ্রণটা তৈরি হলো, সেই মিশ্রণের কস্ট প্রাইস হয়ে গেল কত? 28 পার লিটার। ঠিক আছে, তার মানে এখানে তিনটেই কিন্তু সিপি, এখানে কিন্তু কোনো সেলিং প্রাইস নেই বাবা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই যে আমি প্যাটার্নটা বানালাম, এই প্যাটার্নটার নাম হচ্ছে অতি বিখ্যাত প্যাটার্ন, যার নাম হচ্ছে অ্যালিগেশন প্যাটার্ন। তাহলে আমায় মনে রাখতে হবে, যখন দুধ ব্যবসায়ী দুধে জল মেশাবে, সেই জলের কিন্তু কোনো কস্ট প্রাইস হয় না, সেটা কোনো দিন বিসলারির জল হয় না। ঠিক আছে, আমাদের নর্মাল কলের জল, সেই জলই সে মেশাবে। ঠিক আছে, তাই 32 লিটার মিল্কের সঙ্গে সে 0 কস্ট প্রাইসের ওয়াটার মিশিয়েছে, এবং তার জন্য তার পুরো মিক্সচারের কস্ট প্রাইস অবভিয়াসলি কমবে। এবং তার কনসেপ্ট আমি তোমাদের এখানেই বলে দিয়েছি যে যখনই 10 লিটার মিল্ক থেকে 12 লিটার মিল্ক হবে, তার কস্ট প্রাইস কমবে। কারণ হচ্ছে এখানে 2 লিটার যেটা মেশানো সেটা জল, এটা একমাত্র কিন্তু সেই দুধ বিক্রেতাই জানে, আর কেউ জানে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই হচ্ছে আমার 3টে কস্ট প্রাইস, এবং তাদের অ্যালিগেশন প্যাটার্নে আমি সাজিয়ে দিয়েছি। এবার বলো অ্যালিগেশন প্যাটার্ন আমরা কী লিখবো? 32 থেকে 28 বিক্রি করে লিখবো এখানে 4, আর 28 থেকে 0 বিয়োগ করে আমরা কত লিখবো? এখানে 28। তার মানে আলটিমেট এই যে রেশিও পেলাম 28:4, এই রেশিওটি হচ্ছে সেই রেশিও যে রেশিওতে মিল্ক এবং জল মিশ্রণের মধ্যে আছে। তাহলে মিশ্রণের মধ্যে অ্যাকচুয়ালি 4 আর 28 কাটাকুটি হয়ে পড়ে গেলে কত? 7:1। তাহলে মিশ্রণের মধ্যে 7:1 অনুপাতে মিল্ক আর ওয়াটার আছে। এবার কিন্তু 7:1 তোমার কিন্তু আনসার থাকবে। খুব ভালো করে লক্ষ্য করতে হবে যে কোন কোন রেশিও চেয়েছে। রেশিও চেয়েছে ইন হোয়াট রেশিও মাস্ট ওয়াটার বি মিক্সড উইথ মিল্ক। ঠিক আছে, ওয়াটার আগে দেওয়া হয়েছে, তারপরে মিল্ক দেওয়া হয়েছে, তার মানে কী রেশিওতে জলের সঙ্গে দুধ মেশানো হয়েছে। ঠিক আছে, কী রেশিওতে জল এবং দুধ মেশানো হয়েছে সেটাই আমাকে জানতে চেয়েছে। তাহলে জল আগে, তারপর দুধ। তাহলে জলের পরিমাণ কত? 1, আর মিল্কের পরিমাণ কত? না 7। তার মানে 1:7 হবে আমার আনসার। অপশন 2 উইল বি দ্য কারেক্ট আনসার। এখানেই কিন্তু অনেক স্টুডেন্টরা ভুল করে ফেলে যে 7:1 আনসারে দাগ দিয়ে চলে আসে।
ঠিক আছে। আর এই ভুলকে এড়ানোর জন্য তোমরা এটা করতে পারো, সেটা হচ্ছে আগে তোমরা এই অ্যালিগেশন প্যাটার্নে আগে মিল্ক লিখবে না, এটা তোমাদের বোঝানোর জন্য আমি লিখেছি। তোমরা যেহেতু এখানে ওয়াটার আগে দেখতে পাচ্ছ, তোমরা ওয়াটারই আগে লিখবে, ঠিক আছে, ওয়াটার তারপর মিল্ক। ওয়াটারের কস্ট প্রাইস হচ্ছে কত না 0, মিল্কের কস্ট প্রাইস বলা হয়েছে 32, মিশ্রণের কস্ট প্রাইস বলা হয়েছে 28, তাহলে কখনোই ভুল হবে না। ঠিক আছে, বোঝা গেছে সবার? বলবে হ্যাঁ দারুণ বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। বলো ধন্যবাদ। এবার দেখো এই অঙ্কটা, বলো এই অঙ্কটি হচ্ছে সেই অঙ্ক যে অঙ্কটা করার জন্য তোমাকে কিছু না হলেও 3 থেকে 4 মিনিট টাইম তোমার এই অঙ্কটা খাবেই। ঠিক আছে, 3 থেকে 4 মিনিট এই অঙ্কটি তোমার খাবে। ঠিক আছে, তাই এই ধরনের অঙ্ক যখনই তোমরা পরীক্ষায় দেখবে, তোমার কাজ কি হবে? স্কিপ করা। ঠিক আছে, ফার্স্ট এই ধরনের অঙ্ক থাকলেই প্রথমে করবে কি? স্কিপ। স্কিপ ইজ দ্য বেস্ট মেথড। ঠিক আছে, যে স্কিপ করতে পারে সেই কিন্তু সিলেকশন নেয়। ঠিক আছে, স্কিপ তোমাকে এটা করতে হবে। বাকি 23টা প্রশ্ন তুমি মনে রাখবে যে তোমার 25টা প্রশ্নের মধ্যে 2টো প্রশ্ন এরকম থাকবেই যে তোমার টাইমকে খেয়ে নেবে। ঠিক আছে, এবার আমি তোমাকে বলবো যে এই প্রশ্নটা করার জন্য তুমি কি অ্যাপ্রোচ অ্যাপ্লাই করবে যাতে তোমার টাইমটা কি হয় না সেভ হয়। বাট এমন কিছু পরীক্ষায় প্রশ্ন থাকবেই যেটা কোনো টিচার তোমাকে বলবে না, যেটা কোনো টিচারই তোমাকে বলে দেবে না তার আগে, এবং তার ডিসকাশন কিন্তু পরীক্ষার পরেই হবে, মনে রাখবে। কোনো টিচার তোমাকে পরীক্ষার আগে সেই প্রশ্নের ডিসকাশন করবে না। তোমাকে নিজে ডিসাইড করতে হবে যে এই প্রশ্নটা এখনই আমি করতে পারবো না, আমাকে সময় লাগবে, আমার পারবো কিন্তু আমার সময় খাবে, কারণ আমি এই পরীক্ষা তাড়াতাড়ি করার জন্য এর সঠিক অ্যাপ্রোচ এখনও জানি না। ঠিক আছে, তাই তোমাকে সেই প্রশ্নটা কিন্তু স্কিপ করতে হবে তখন, অ্যাট এ গ্লান্স, উইদাউট ওয়েস্টিং এনি টাইম। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাপ্রোচ, যেটা এ করেছে সে কিন্তু সিলেকশন নিয়েছে। ঠিক আছে, এবং আমিও এই পদ্ধতিতেই করেছি। আমি তোমাকে বলবো, অনেক তোমাকে অনেক টিচার বলবে যে হ্যাঁ এটা তো এই পদ্ধতিতে করলে ভালো হতো, কিন্তু সেটা মনে রাখবে সেটা পরীক্ষার হওয়ার পরে সে অ্যানালিসিস করবে, পরীক্ষা হওয়ার আগে নয়, কারণ সে জানে না পরীক্ষা হলে কী প্রশ্ন আসছে। ঠিক আছে, এবার দেখো প্রশ্নে চলে আসি। প্রশ্নে বলা হয়েছে 5 women and 9 girls earn a total of ₹18,720 in 9 days. খুব ভালো কথা। While 9 women and 16 girls earn a total of ₹52,080 in ₹52,080 in 14 days. তাহলে এখানে এই যে দুটো ডেটা দেওয়া হয়েছে, এই দুটো ডেটা হচ্ছে আমায় কোন থিওরির ওপর বেস করে দেওয়া হয়েছে? সবাই আশা করি বুঝতে পারছো যে M1D1 ইন্টু H1, M1D1 ইন্টু H1 বাই W1 ইজ ইকাল টু M2 ইন্টু D2 ইন্টু H2 বাই W2। এই ফর্মুলাটার সঙ্গে তোমরা সবাই পরিচিত টাইম অ্যান্ড ওয়ার্কের। এই ফর্মুলাটা কি বলেছে না, সবসময় টোটাল ওয়ার্ক আর মানুষের সংখ্যা, দিন সংখ্যা আর ঘন্টার সংখ্যার গুণফলের রেশিও সবসময় কী হয়? কনস্ট্যান্ট হয়। M1D1 H1 বাই W1 অলওয়েজ কি M2 D2 H2 বাই W2-র সঙ্গে সমানের। কারণ কি না, এর ভ্যালু সবসময় কি কনস্ট্যান্ট, এই যে ইজিক্যাল টু আমি কে লিখতে পারি। ঠিক আছে, এদের ভ্যালু কি কনস্ট্যান্ট। তাহলে আমি আরে ভাই কে এখন প্রবেশ করতে চাইছে? তাহলে এবার দেখো M1D1 H1 বাই W1 এর ভ্যালু নির্ণয় করতে গেলে তোমায় কী করতে হবে না, W1 কোনটা তোমায় জানতে হবে। সবসময় মনে রাখবো ওয়ার্ক হচ্ছে যখনই আর্নিংয়ের ব্যাপার থাকবে, যখনই ইনকামের ব্যাপার থাকবে, টোটাল ইনকাম অলওয়েজ ট্রিটেড অ্যাজ ওয়ার্ক। তাহলে এই যে 18,720 টাকা সে আর্ন করেছে এখানে, তাহলে এই 18,720 টাকাই হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। তাহলে আমরা কী লিখতে পারি যে 5 জন
5 জন ওমেন এবং 9 জন গার্ল, এরা টোটাল কাজ করেছে 9 দিন ইন্টু 9, এরা টোটাল কাজ করেছে 9 দিন। এখানে আওয়ারের কোনো গল্প নেই, এখানে খালি দিনের গল্প আছে। তাহলে এই 9 দিনের যে কাজটা হয়েছে সেটা কার সঙ্গে সমান না 18,720 টাকার কাজের সঙ্গে সমান। তার মানে টোটাল কাজটার ভ্যালু এখানে টাকার সঙ্গে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই কাজটা পুরোটা করলে তোমাকে এত টাকা দেওয়া হবে, তার মানে এই যে পুরো কাজটা সেটাকে টাকার সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে সবসময় মনে রাখবো টোটাল আর্নিং ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক, ঠিক আছে। তাহলে এই যে ইজ ইকুয়াল টু ₹18720 এটাই হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন। নেক্সট ইকুয়েশন আমরা কি দেখতে পাচ্ছি না 9 জন ওমেন তার সঙ্গে 16 জন গার্ল কাজ করছে এবং তারা কাজ করছে কদিন না 14 দিন। তাহলে ইন্টু 14 ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হচ্ছে 52080। এক সেকেন্ড, অভিজিৎ মেসেজ করছে, ও সাইবার ক্যাফেতে ছিল তাই জন্য ক্লাস জয়েন করতে পারছে না। আমি ভেরি সরি, এখন আর জয়েন করানো যাবে না। চলো, তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। এবার দেখো এই দুটি ইকুয়েশনকে আমরা যদি সলভ করি তাহলেই আমরা গার্ল অথবা, আচ্ছা ভিডিও কি দেখতে পাচ্ছ না, এরকম কেউ আছো? না স্যার, দেখা যাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না এই দুটি ইকুয়েশনকে যদি আমরা সলভ করে দিই তাহলে খুব সহজেই আমরা কি পেয়ে যাব, খুব সহজেই আমরা ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে। এবার এই দুটো ইকুয়েশন সলভ করে তোমরা যদি আনসার নির্ণয় করতে যাও অনেক বেশি টাইম লেগে যাবে এবং সেই টাইমটা কিন্তু তোমরা কম্পেনসেট করতে পারবে না বাকি প্রশ্নগুলোর জন্য, ঠিক আছে। এবার দেখো তোমাকে আলটিমেট আমি দারুণ একটা ট্রিক্স বলি। এটা কিন্তু কোনো ট্রিক্স নয়, এটা কিন্তু পুরোপুরি আমি বলেছি যে অ্যারিথমেটিকের 4টে চ্যাপ্টার যদি তোমরা খুব ভালো করে পড়ো তাহলে তোমার পুরো অ্যারিথমেটিক কভার হয়ে যায়। তার মধ্যে একটি হচ্ছে পার্সেন্টেজ, নেক্সট ওয়ান হচ্ছে রেশিও প্রপোর্শন, থার্ড ওয়ান হচ্ছে নাম্বার সিস্টেম, আর ফোর্থ ওয়ান হচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে। এই 4টি চ্যাপ্টার যার নখদর্পণে আছে সে কিন্তু কোনো পুরো অ্যারিথমেটিকের কখনো কোনো ভুল করবে না, ঠিক আছে। যে কোনো প্রশ্ন সে করে আসতে পারবে। তাহলে এই 4টে চ্যাপ্টারের মধ্যে নাম্বার সিস্টেমকে আমি সবচেয়ে উপরে রাখি, কারণ নাম্বার সিস্টেমের উপরে পুরো দাঁড়িয়ে আছে। নাম্বার যদি তোমরা না জানো, নাম্বারকে যদি না চিনতে পারো তাহলে যে কোনো প্রশ্নের মধ্যে কী ট্রিক্স লুকিয়ে আছে, কী গল্প লুকিয়ে আছে তোমরা কখনোই কিন্তু ফাইন্ড আউট করতে পারবে না। দেখো প্রশ্নে তোমার বলা হয়েছে যে কত টাইম লাগবে 12 জন ওমেন এবং 7 জন গার্লের, কত টাইম লাগবে না 12 জন ওমেন এবং 7 জন গার্ল 13 দিন যদি কাজ করে তাহলে তারা টোটাল কত আর্ন করবে। এর মানে হচ্ছে কি না 12 জন ওমেন এবং 7 জন গার্ল একসঙ্গে 13 দিন কাজ করলে টোটাল কত ওয়ার্ক হবে, কত টোটাল আর্নিং ইজ ইকুয়াল টোটাল ওয়ার্ক, তাই তো। তার মানে টোটাল আর্নিং ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক। তাহলে এই টোটাল ওয়ার্ক কি আমি জানতে চেয়েছে, তাহলে আমি বলতে পারি যে এই টোটাল ওয়ার্ক যেটা হবে সে অবশ্যই 13 দিয়ে ডিভিজিবল হবে, হ্যাঁ কি না বলবে। কারণ হচ্ছে দেখো এই 12 ওমেন প্লাস 7 গার্ল, 12 ওমেন প্লাস 7 গার্লকে যদি আমি একটা যে কোনো সংখ্যা ধরে নিই এক্স বা ওয়াই, তাহলে এক্স বা ওয়াই আমি যে কোনো একটা সংখ্যা ধরলাম, আমি এনই ধরে নিলাম, তাহলে এন ইন্টু 13 ইজ ইকাল টু টোটাল আর্নিং। তার মানে টোটাল আর্নিং অবভিয়াসলি এন দিয়েও পুরোপুরি ডিভিজিবল হবে এবং 13 দিয়েও পুরোপুরি ডিভিজিবল হবে। ইজ নট ইট? বলো সবাই বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? কারোর কোনো ডাউট আছে?
ওকে, তাহলে 13 দিয়ে যদি পুরোপুরি ডিভিসিবিলিটি হয় তাহলে আমাকে ডিভিসিবিলিটি অফ 13 আমায় জানতে হবে। কেউ কি জানো 13-এর ডিভিসিবিলিটি রুল? দেখো আমি তোমাদের শিখিয়ে দিই 13-এর ডিভিসিবিলিটি নির্ণয় করতে কত সোজা এবং কত সহজে 13-এর ডিভিসিবিলিটি চেক করা যায়। তিনটে পেয়ার করে নিতে না, ওসব কিছু পেয়ার ফেয়ার করতে হয় না। এবার এই 4টে অপশানে দেখো 1 2 3 4, এই 4টে অপশানের লাস্ট ডিজিট সবারই কিন্তু কী আছে, শূন্য আছে, মানে ইউনিট ডিজিট সবারই 0। তাহলে ইউনিট ডিজিটকে তোমরা বাদ দিয়ে দাও। যদি দেখো প্রত্যেকের ইউনিট ডিজিট 1, তাকে কী করবে, 0 যদি থাকে, প্রত্যেকের ইউনিট ডিজিট 0 থাকে তাহলে 0কে তোমরা অমিট করে দেবে। ঠিক আছে, 0-র কোনো গুরুত্ব নেই, 0 বাদ। বাকি তোমরা দেখতে পাচ্ছ কী আছে না, 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ এবং 4টে অপশানে ইউনিট ডিজিট আলাদা আলাদা। ঠিক আছে, এবার 13-র ডিভিসিবিলিটি তোমায় চেক করতে হবে। তুমি 4 নম্বর অপশানটাকে আগে দেখো, 4 নম্বর অপশানটাকে। 4 নম্বর অপশানে কী আছে না, 4 2 1 2। এই 4 2 1 2, এই 4 2 1 2 এর ইউনিট ডিজিট কত না 2। 2কে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে ইউনিট ডিজিটকে খালি বার করে নিলাম, তাকে 4 দিয়ে গুণ করলাম, পড়ে রইল কত, 4 × 2 8। এই 8কে তোমরা বাকি সংখ্যার সঙ্গে গুণ করে দাও, তাহলে 4 2 1/8, সরি 4 2 1 + 8, তাহলে 4 2 9। ঠিক আছে, এর কাজ শেষ, এ অমিট। এবার 4 2 9-এর মধ্যে ইউনিট ডিজিটকে 9, 9কে তোমরা 4 দিয়ে গুণ করে দাও, পড়ে রইল কত, 36। 42 + 36 করে দাও, করলে কত, 68, সরি 78, কত রইল, 78। তাহলে 78 কি 13 দিয়ে পুরোপুরি ভাগ যায়? বলবে হ্যাঁ দাদা, 6 13 78, 6 × 13 = 78। তার মানে এই পুরো নাম্বারটিও 13 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, তার মানে এই পুরো নাম্বারটিও 13 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। তাহলে 13-র ডিভিসিবিলিটি রুল আমি কী শিখলাম, খুব ভালো করে মনে রাখবে, গোল্ডেন একটা রুল এটা, কিন্তু এর ওপর প্রশ্ন কিন্তু এখন আসবে। এখন কিন্তু আর 3 9 4 সেই দিন আর নেই। ঠিক আছে, 13-র ডিভিসিবিলিটি রুল আমি কী শিখলাম, তাহলে আমি নেক্সট অপশান দিয়ে একবার শিখে নিই। অপশান 4 আমার আনসার হতে পারে। 3 নম্বর অপশানে কী আছে, 4 2 3 8। তাহলে প্রথম কাজ কী হবে, এই পুরো ডিজিটটার মধ্যে ইউনিট ডিজিটকে খুঁজে বার করা। ইউনিট ডিজিটকে 8, তাহলে 8কে আমরা আলাদা করে নিই, 8কে 4 দিয়ে গুণ করে দেবো, 8 4 কত, 32। তাহলে এই 32কে আমি কী করে দেবো, বাকি সংখ্যার সঙ্গে যোগ করে দেবো। তাহলে 4 2 3 + 32, তার মানে 455। তার মানে এই 8 × 4 32, এর কাজ শেষ। তাহলে এই 455-এর মধ্যে আবার ইউনিট ডিজিটকে 5, 5কে 4 দিয়ে গুণ করে দাও, এগুলো মুখোমুখি হয়ে যাবে 20। তাহলে 20-র কাজ শেষ, 20কে এর সঙ্গে যোগ করে দাও, পড়ে রইল কত, পড়ে রইল কত, 5 4 20, 5 4 2 6 65, 13 5 65, 13 দিয়ে ভাগ যাচ্ছে এও। তার মানে কিছু করার নেই, তার মানে তোমাকে অঙ্ক পুরোপুরি করতে হবে, কোনোভাবেই 13-র ডিভিসিবিলিটি দিয়ে করা যাবে না। ঠিক আছে, কোথাও যোগে ভুল করেছি? 8 4 32, যোগ করলাম 3 2 5, 2 5 4, 455 থেকে 5 বেরিয়ে গেল 20, 5 4 2 6, না 65, 13 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে, তার মানে এই সংখ্যাটিও 13 দিয়ে ডিভিসেবল। ঠিক আছে, 4 2 3 8, তার মানে অপশান 3ও আমার আনসার হতে পারে। তার মানে কোনোভাবেই এই ট্রিক্স কাজে লাগছে না, তার মানে আমাকে পুরো অঙ্ক করে দেখতে হবে, কিচ্ছু করার নেই, দের ইজ নো হোপ। ঠিক আছে, তার মানে এই যে অঙ্কটি, এটা তোমার টাইম খাওয়ার জন্যই বসে আছে, এই অঙ্কটি তোমার টাইম খাওয়ার জন্যই বসে আছে, এখানে আর কোনো আমি ট্রিক্স লাগাতে পারবো না। ঠিক আছে, তাহলে এবার আমায় দেখতে হবে কি না, এই দুটি থেকে গার্ল এবং ওমেনের যদি কোনো রেশিও পাওয়া যায়, কি না। দেখো খুব সহজেই দেখতে পাচ্ছ তোমরা যে 5 × 9 করলে আমরা কী পাবো, 45 পাবো। তার আগে তোমরা দেখতে পাচ্ছ 9কে দিয়ে পুরোপুরি এখানে কাটাকুটি চলে যাচ্ছে, কাটাকুটি করে দাও। 9কে দিয়ে এই পার্টটি কাটাকুটি করলে কত পড়ে থাকে না, 9 2 18 আর 9 8 72, মানে 2080। ঠিক আছে, 14 দিয়ে এখানে কাটাকুটি চলে যাবে পুরোপুরি, 14 দিয়ে কাটাকুটি করলে কত পড়ে থাকবে, 14 দিয়ে কাটাকুটি করলে পড়ে থাকছে 14 3
42, তার মানে 3720, তাহলে 14 দিয়ে পুরোপুরি কাটাকুটি করে আমরা কত পাচ্ছি না 3720। তাহলে দেখো 5 ওমেন আর 9 গার্লের আমি ভ্যালু কত পেলাম না 2080, আর 9 ওমেন আর 16 গার্লের কত ভ্যালু পেলাম না 3720। এবার দেখো এই পুরো দুটো পার্ট থেকে আমি কি দেখতে পাচ্ছি না ওমেন আর গার্লের যে কোনো একটা ভ্যালু কী করে পাবো না, দেখো এই দুটো ইকুয়েশনকে তোমরা ইকুয়েট করতে চাও, যে কোনো একজনকে ইকুয়েট করতে হবে, আইদার ওমেন অর গার্ল। তাহলে ওমেনকে যদি আমি ইকুয়াল করি তাহলে আমি কী বলবো না 9 ইন্টু 9 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 9 ইন্টু 5 45 হয়ে যাবে, তাই তো। তারপরে 45 ওমেন প্লাস 9কে আমি কী দিয়ে গুণ করছিলাম 9 দিয়ে, তার মানে 81 গার্ল ইজিক্যাল টু 9 দিয়ে গুণ করে দাও 18720 এবং সিমিলারলি এই 9 ওমেনকে যদি আমার 45 করতে হয় কত দিয়ে গুণ করতে হবে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 দিয়ে পুরো ইকুয়েশনটাই গুণ করব, তাহলে 45 ওমেন প্লাস 5 ইন্টু 16 80 গার্ল ইজিক্যাল টু কত 5 দিয়ে গুণ করলে 18600 বোঝা গেল? প্রত্যেকে বুঝতে পেরেছে আশা করি, কারোর কোনো ডাউট নেই আশা করি। তাহলে এবার দেখো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এদের বিয়োগ করলে এই দুটো ইকুয়েশনকে 45 ওমেন আমাদের কি হয় কেটে উড়ে চলে যায়, পড়ে থাকে কি গার্ল। তাহলে গার্লের ভ্যালু আমি কত পেয়ে গেলাম 1 গার্লের ভ্যালু পেয়ে গেলাম, তার মানে একজন গার্ল রুপিস 120 টাকা সে কী করছে ইনকাম করছে, একজন গার্ল রুপিস 120 টাকা ইনকাম করছে। তাহলে একজন ওমেনের ভ্যালু আমি পেয়ে যাব যে কোনো একটা ইকুয়েশনে পুট করে, প্রথম ইকুয়েশনেই পুট করে দাও 5 ওমেন প্লাস 9 গার্ল ইজিক্যাল টু 2080, তাহলে একজন গার্লের ভ্যালু কত 120, একজন গার্ল সে 120 টাকা ইনকাম করছে, তাহলে 9জন গার্ল কত ইনকাম করবে না 8 বারো 960 টাকা, তাহলে 5জন ওমেন কত ইনকাম করছে, এগুলো মুখে মুখেই করতে পারবে তোমরা। 5জন ওমেন কত ইনকাম করছে না 2080 মাইনাস 960, তাহলে করলে কত পাচ্ছ 1020, হ্যাঁ কি না? তাহলে 1020 ঠিক করলাম তো, এখানে 960 বিয়োগ করেছি 120, সরি 9 গুণ আছে, তাহলে 1080 হবে এখানে, ভেরি সরি। তাহলে 5 জন গার্ডের ভ্যালু করছে 1080, তাহলে 5জন ওম্যান দেখতে পাচ্ছি 2080 মাইনাস 1080 মানে হচ্ছে 1000 রুপিস ইনকাম করছে, তাহলে একজন ওম্যান কত করবে বাই 5, তার মানে 200 টাকা। ব্যাস অঙ্ক শেষ। আমাকে নির্ণয় করতে হবে কি না 12 ওমেন আর 7 গার্ল 13 দিনে কাজ করলে কত টাকা ইনকাম করছে, তাহলে 12 ওমেন মানে হচ্ছে 12 ইন্টু 200 মানে 2400 প্লাস 7 গার্ল কত করছে 7 12 84, 840, 2400 ইন প্লাস 840 ইন্টু 13, 2400 প্লাস 840 ইন্টু 13 করলে আমরা কত পাচ্ছি না 42120, তাহলে 42120 হচ্ছে আমার কারেক্ট আনসার। বোঝা গেল? তাহলে এই অঙ্কটি তোমরা আমি বলবো যে সবার শেষে করবে, এখানে কিন্তু তোমাদের টাইম অনেক নষ্ট হবে, যেহেতু দেখছো এখানে ডিভিজিবিলিটি রুল দিয়েও করা যাচ্ছে না, তাই আর কোনো ওয়ে আউট নেই তোমাকে এখান থেকে বের করার। আর তোমরা এটা করতে পারতে এই দুটো ইকুয়েশন ইকুয়েট করে এখান থেকে ওমেন এবং গার্লের এফিসিয়েন্সি রেশিও বার করেও করতে পারতে, বাট সেটাতেও তোমার টাইম লাগবে এবং সেটার থেকে আমি মনে করি এই প্রসেসে আরও কম টাইম লাগবে, কারণ এখানে তুমি অনেক সহজেই মুখে মুখে সলভ করতে পারবে। গাইস, ইজ দেয়ার এনি প্রবলেম? না স্যার, বুঝেছি। নেক্সট প্রশ্ন। অ্যান ইলেকট্রনিক স্টোর ওনার অ্যালাউজ 2 সাকসেসিভ ডিসকাউন্ট। অঙ্কের দেখো কলেবর অনেক বড়, তাই এই প্রশ্নটা দেখে কিন্তু তোমরা স্কিপ করবে না, ঠিক আছে? কিছু প্রশ্ন এরকম থাকবে যেগুলো ইচ্ছে করে দেওয়া থাকবে অনেক কলেবর বড়, কিন্তু এটা তুমি যখনই দেখবে সাকসেসিভ ডিসকাউন্ট, তাহলে সাকসেসিভ ডিসকাউন্টের তোমার তো রুলস জানা, তাহলে তুমি কেন স্কিপ করবে, তাই তো? দেখো প্রশ্নে কী বলা হয়েছে,
An electronic store owner allows two successive discount of 20% and 25% on each item. The store has a reward point scheme which enable a customer to get free shopping worth rupees 0.10 on every one reward. তার মানে একটা রিওয়ার্ডের ভ্যালু হচ্ছে ওয়ান রিওয়ার্ড ইজ ইকাল টু 0.10 রুপিস। ঠিক আছে, একটা রিওয়ার্ডের ভ্যালু হচ্ছে 0.10 রুপিস। তাহলে এবার সে কি হলো না, একজন কাস্টমার ডিসাইড করলো একটা ল্যাপটপ কিনবে। ঠিক আছে, যেটার মার্ক প্রাইস বলা হয়েছে 72,000 টাকা। 72,000 টাকা। তাহলে হোয়াট উইল বি দ্য নেট সেলিং প্রাইস ইফ হি হ্যাজ 2850 রিওয়ার্ড পয়েন্টস টু হিজ ক্রেডিট। তার মানে সেই দোকান থেকে আগে অনেক পারচেস করেছে এবং তার ক্রেডিটে 2850 টাকার রিওয়ার্ড পয়েন্ট অলরেডি আছে। তাহলে সে 2850 টাকা সে ছাড়, 2850 পয়েন্ট সে ছাড় পাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি একটা রিওয়ার্ড পয়েন্টের ভ্যালু হচ্ছে 0.10 টাকা। তাহলে তুমি কত বলবে না, 2850 যে রিওয়ার্ড পয়েন্ট তার আছে তার অ্যাকচুয়াল ভ্যালু কত হবে, তুমি বলবে 285 রুপিস। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, কারোর কোনো ডাউট নেই। একটা রিওয়ার্ড পয়েন্টের ভ্যালু হচ্ছে কত না 0.10, মানে 10 পয়সা বলতে পারো, তাই তো। তাহলে 2850 রিওয়ার্ড পয়েন্টের কত ভ্যালু হবে না 285 রুপিস, তাই তো। বা সেটাকে তোমরা এরকমও লিখতে পারো না 2850 ইন্টু 0.10, তাই তো। যদি কারোর মানে মাথায় না ঢোকে সে এরকম লিখবে 2850 ইন্টু 0.10। আর 0.10 মানে কি না 10/100, আর 10/100 মানেই হচ্ছে 1/10, আর তার মানে 0 কেটে চলে যাবে, পড়ে থাকবে কত 285। তাহলে আশা করি এই কাজটা তোমাদের আর করে দেখতে হবে না, তোমরা দেখেই বলতে পারবে। তাহলে 285 টাকার সে ছাড় এমনিই পাবে, যেহেতু তার কাছে 2850 রিওয়ার্ড পয়েন্টস আছে। ইজ ইট ক্লিয়ার গাইস? এটা তার হচ্ছে প্রথম ছাড় যেটা সে পাচ্ছে রিওয়ার্ড পয়েন্টের জন্য। এবার আর কি সে ছাড় পাচ্ছে না, সে 20% আর 25% কী পাচ্ছে না ডিসকাউন্ট এমনিতেই পাচ্ছে, সাকসেসিভ ডিসকাউন্ট পাচ্ছে। আর আমরা সবাই জানি 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত না 1/5। তার মানে 5 টাকার জিনিসের ওপর 1 টাকা ছাড়, তার মানে 4 টাকা তাকে দিতে হচ্ছে। 25% তার ডিসকাউন্ট, তার মানে 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত 1/4, তার মানে 4 টাকার জিনিসের ওপর 1 টাকা ছাড়, মানে 3 টাকা সেটা দিতে হচ্ছে। তার মানে 4 টাকা যদি আমার মার্ক প্রাইস হয়, 3 টাকা হচ্ছে সেলিং প্রাইস। তার মানে 72,000 জিনিসটার মার্ক প্রাইস আছে, সেই জিনিসটা আলটিমেট তার কাছে কত টাকায় যাচ্ছে, কত টাকা তাকে দিতে হচ্ছে না 72,000 ইন্টু 4/5 ইন্টু 3/4। এটা তাকে দিতে হচ্ছে দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়ার পরে, এবং এর পরেও সে আর একটা ছাড় পাচ্ছে, সেটা হচ্ছে রিওয়ার্ড পয়েন্টের জন্য, সেটি হচ্ছে 285 টাকা। ব্যাস, অঙ্ক শেষ, অঙ্ক তোমার শেষ, আর কিছু নেই অঙ্কের মধ্যে, আর অঙ্কের মধ্যে কিছু নেই। 4 কী হলো, এখানে কেটে উড়ে চলে গেল। 5 দিয়ে পুরোপুরি কাটাকুটি করে দাও। 72 কাটাকুটি করলে কত হবে, 5 14 70 আর 5 4 20, তার মানে হচ্ছে 14400 ইন্টু 3 মাইনাস 285। 1400 ইন্টু 3/285, কোনো জায়গায় কোনো ভুল হয়েছে না, কিছু নেই। তাহলে দেখতে পাচ্ছি 14,400, তার মানে কত না 14 3 14 42, মানে 43,200, তাই তো। 43,200 মাইনাস 285, 43,200 থেকে কত বিয়োগ করব না 285 বিয়োগ করব। তাহলে 43,200 থেকে 200 বিয়োগ করলে আমি কত পাবো না 43,000 পাবো। আরও 85 বেশি বিয়োগ করেছি, তার মানে 42,915 টাকা আমার তাকে পকেট থেকে দিতে হয়েছে। তার মানে অপশন 2 হবে আমার কারেক্ট আনসার। বলো, এনি ডাউট গাইস? তাহলে অঙ্কটা করে মজা লাগলো তো, যে এত বড় অঙ্ক আমি আলটিমেট তোমাদের 2 লাইনের মধ্যে শেষ করে দিয়েছি, এবং এই অঙ্কের এর থেকে ভালো অ্যাপ্রোচ আর কিছু হয় না।
ঠিক আছে। ফ্র্যাকশন দিয়ে সবসময় তোমরা সাকসেসিভ ডিসকাউন্টের কাজ করবে। কখনও ফ্র্যাকশন যদি 10% বা 10-এর কোনো মাল্টিপল থাকে তখনই পার্সেন্টেজ দিয়ে কাজ করবে, আদারওয়াইজ তোমরা সবসময় কিন্তু ফ্র্যাকশন ভ্যালু দিয়েই কাজ করবে, ঠিক আছে। এবং এই কনসেপ্টটি কিন্তু খুব মারাত্মক কনসেপ্ট, যে 20% ডিসকাউন্ট এর মানে হচ্ছে তার ফ্র্যাকশন ভ্যালু 1/5। কেউ কিন্তু ডাইরেক্ট 1/5 লিখে দিও না, তাহলে কিন্তু তোমাকে আবার বিয়োগ মাইনাস করতে হবে। তাহলে 72,000-এর ওপর 1/5 করা মানে কতটা ডিসকাউন্ট সে দিচ্ছে, আর 4/5 মানে কি, মানে কত টাকায় সে আলটিমেট বিক্রি করছে, ঠিক আছে, বা কত টাকা যে পারচেস করছে তাকে পে করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে 5 টাকা এই ফ্র্যাকশন ভ্যালুর মানে হচ্ছে 5 টাকা যদি তার এমপি হয় বা মার্ক প্রাইস হয়, সে 4 টাকায় বিক্রি করছে অথবা 4 টাকা সে পকেট থেকে দিচ্ছে। এটুকু জিনিস কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, তাহলেই কিন্তু এই ধরনের প্রশ্নের সমাধান খুব তাড়াতাড়ি হবে। নেক্সট প্রশ্ন 12, ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট কোশ্চেন, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ভ্যালু বের করতে হবে যদি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয়। তাহলে তোমরা সবাই জানো যে যদি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে আমি বলবো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু 0 হবে। এটা কখন হবে না, যদি এ বি সির ভ্যালু কী হয়, এ প্লাস বি প্লাস সির ভ্যালু কী হয় না 0 হয়। তাহলে এ প্লাস বি প্লাস সির ভ্যালু 0 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abcর ভ্যালু কত হবে না 0 হবে। এই পার্টটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, এবং এই রুলের ওপর প্রশ্ন তোমরা যে কোনো পরীক্ষা দেখতে পাবে। তাহলে যদি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু 0 হয়, আমার নির্ণয় করতে বলেছে কার ভ্যালু না এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ভ্যালু। তাহলে তোমরা কি বলবে না 0-র ওপারে চলে গেলে 3abc প্লাস হয়ে যাবে, তার মানে প্লাস 3abc আমার কারেক্ট অ্যান্সার হবে, অপশান 3 হবে কারেক্ট অ্যান্সার। তো অনেকেই কিন্তু ভুল করে ডাইরেক্ট এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তার মানে যেটা আমার আনসার চেয়েছে সেটার আনসার কী হবে 0 হয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু প্রশ্ন ভুল করে আসবে না, প্রপার দেখবে যে কার ভ্যালু নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, 4 নম্বর প্রশ্নে আমি কনসেপ্ট শিখিয়ে দিয়েছি। 4 নম্বর প্রশ্নের কনসেপ্টেও বেশ করেই এই প্রশ্ন তোমার তৈরি করা হয়েছে, ঠিক আছে। এই প্রশ্নের ওপর দুটো কনসেপ্ট লুকিয়ে আছে, দুটি কনসেপ্ট। একটা কি, ফার্স্ট কনসেপ্ট যেটা এখানে লুকিয়ে আছে সেটা হচ্ছে না কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, যেটা 4 নম্বর প্রশ্নে আমি বুঝিয়েছিলাম, ইজ ইকাল টু সাইন থিটা, অর সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকাল টু কস থিটা, ঠিক আছে। এই কনসেপ্ট তোমাদের আমি 4 নম্বর প্রশ্নে শিখিয়ে দিয়েছি, এবং এই কনসেপ্টের উপর বেশ করেই এই প্রশ্নটি দেওয়া হয়েছে। এবং আরেকটি কনসেপ্টও এখানে আছে, যে কনসেপ্টটাকে আমরা বলতে পারি কস অফ এ মাইনাস বি এর ফর্মুলা। এই ফর্মুলাটির উপর বেস করেও এই ফর্মুলাটি কিন্তু এই প্রশ্নে লাগবে। এই ফর্মুলাটি কিন্তু মনে রাখা সবার দরকার। কস অফ এ মাইনাস বি, কসের পরে যখন এ মাইনাস বি থাকবে, এই ফর্মুলা মনে রাখার নিয়ম হচ্ছে কস এ ইন্টু কস বি, কস এ ইন্টু কস বি। এখানে মাইনাস আছে, তার অপোজিট সাইন প্লাস, সাইন এ ইন্টু সাইন বি। এই ফর্মুলাটিও তোমাকে মনে রাখতে হবে। এই দুটো কনসেপ্টের বেশ করে এই প্রশ্নটি তৈরি করা হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো, কস অফ 90 মাইনাস থিটা ইজ ইকাল টু সাইন থিটা বলতে পারি, আর সাইন অফ 90 মাইনাস থিটাকে ইজ ইকাল টু কস থিটা বলতে পারি। তাহলে এই কস অফ 36 ডিগ্রি প্লাসে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 36 ডিগ্রি এবং 54 ডিগ্রি এই দুই ভদ্রলোকের যোগফল কিন্তু 90 ডিগ্রির সঙ্গে সমান। ইজ নট ইট? বলবে হ্যাঁ তাই তো। তাহলে যখনই দেখছি 36 প্লাস 54 90 ডিগ্রি, তার মানে আমার ভেবে নিতে হবে যে এখানে কোনো রকমভাবে কস অফ 90 মাইনাস থিটা অথবা সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটার কনসেপ্ট লুকিয়ে আছে। দেখো, আমরা এই কস অফ 36 ডিগ্রি প্লাসে একে কী লিখতে পারি? একে লিখতে পারি যে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি প্লাসে। বলো সবাই, লিখতে পারি তো? সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি প্লাসে লিখতে পারি কি?
হ্যাঁ স্যার। কারণ এটাই তো থিটা, 36 ডিগ্রি প্লাসে, এই তো থিটা। তাহলে কস থিটা সমান আমরা কি লিখতে পারি? সাইন 90 মাইনাস থিটা, যেটা আমরা এই ফর্মুলাটা এখানে শিখেছি। তাহলে আমরা সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি প্লাসে লিখতে পারি কস অফ 36 ডিগ্রি প্লাস একে। সিমিলারলি এই কস অফ 36 ডিগ্রি মাইনাসে একে আমরা কি লিখতে পারি না সাইন অফ কি লিখব না 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি মাইনাসে। ইজ ইট ক্লিয়ার গাইস? ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ দা একদম পরিষ্কার জলের মতো। এই পার্টটিকে আমরা কোনো চেঞ্জ করবো না, এই পার্টটি যেরকম আছে সেরকম থাকবো। যে কোনো একটা পার্টকে চেঞ্জ করবো, আইদার 54কে 36 বানাবো অথবা 36কে 54 বানাবো। দেখো এবার কত সহজে লিখবো, সাইন 90 মাইনাস 36 মানে কত 54, আর মাইনাস ভেতরের প্লাসকে কী করে দেবে মাইনাস করে দেবে যদি আমরা ব্র্যাকেট উঠিয়ে দিই। তাহলে 54 মাইনাসে 54 ডিগ্রি মাইনাসে, আর এটি কত হয়ে গেল সাইন অফ 90 মাইনাস 36 আবার 54, আর এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে কত হবে না প্লাসে। তাহলে সাইন অফ 54 মাইনাসে ইন্টু সাইন অফ 54 প্লাসে। সাইন পুরোপুরি লেখার দরকার নেই, পরীক্ষা হলে তোমার টাইম সেভ করার জন্য শুধু এস লিখবে, ঠিক আছে। সিমিলারলি এখানে কত দেখতে পাচ্ছি কস অফ 54 প্লাসে ইন্টু কস অফ 54 মাইনাসে। তাহলে একই আছে, সাইন এ কস সাইন বি প্লাস কস এ কস বি, সাইন এ সাইন বি ইন প্লাস কস এ কস বি। এই ফর্মুলার উপর বেস করে কোন ফর্মুলা তৈরি করা হয় না কস অফ এ মাইনাস বি, কস অফ এ মাইনাস বি। তাহলে আমি এখানে এ মাইনাস বি, একে আমি কোনটা ধরেছি না 54 প্লাস একে এ ধরবে, সবসময় বড়োকে এ ধরে নেবে, ঠিক আছে, সুবিধা হবে। তাহলে আমরা কী ধরবো না কস অফ কী লিখবো না এ মাইনাস বি। তার মানে 54 প্লাস এ মাইনাস 54 মাইনাস এ যেখানে আছে তার মাইনাস যদি আমি ব্র্যাকেটে লিখতে হয় অ্যাকচুয়ালি আমাকে এরকম লিখতে হবে যে কস অফ 54 প্লাস এ মাইনাস 54 মাইনাস, তাই তো কস অফ এ মাইনাস বি। এখানে এ এর ভ্যালু কত 54 প্লাসে আর বি এর ভ্যালু কত 54 মাইনাসে। এবার এই ব্র্যাকেটগুলো যদি আমি তুলে দিই, আমি একবারই করব, আমি এত খাটবো না, আমি বুদ্ধিমান ছেলে মেয়ে, আমাদের এইসব লিখে টাইম নষ্ট করার কোনো মানে নেই। তাহলে তুমি বলবে কস অফ 54 মাইনাসে মাইনাস 54 সরি কস অফ 54 প্লাসে মাইনাস 54 মাইনাসে। তার মানে আলটিমেট মাইনাসে সরি এখানে প্লাসে হবে, কোনো একটা জায়গায় ভুল হলো। হ্যাঁ, আমি 54 প্লাস একে আগে লিখেছি কারণ এই হচ্ছে এ আর এ হচ্ছে বি, আমি সবসময় বলেছি বড়োকে এ ধরবে। তাহলে কস অফ 54 প্লাসে মাইনাস 54 কী হবে প্লাসেই হবে। তাহলে মাইনাস 54 প্লাস 54 ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে রইল কি কস অফ 2a। তার মানে অপশান 4 উইল বি দ্য কারেক্ট আনসার। বোঝা গেল প্রত্যেকের? কারোর কোনো ডাউট থাকলে সে বলতে পারে। আচ্ছা কসের ভিতরে সাইনটা যদি নেগেটিভ থাকে সেটা তো বেরোনোর সময় সাইনটা তো বেরোয় না, সেটা তো নর্মালি প্লাসই হয় না ওটা? হ্যাঁ, সেও করতে পারো, ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, আমি বলছি সুবিধার্থে, তোমার সুবিধার জন্য তুমি বড়টাকে এ ধরে নেবে, ঠিক আছে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। নেক্সট প্রশ্ন, ইফ দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ সার্কেল এ কিউব ইজ 24 স্কোয়ার ইউনিট, তাই তো। তাহলে কিউব তোমরা সবাই জানো, কিউব মানে কি লুডোর ছক্কা বা ঘনক, তাই তো। লুডোর ছক্কা বা ঘনকের কনসেপ্ট তোমাদের বলে দিই। তাহলে এই হচ্ছে আমার কাছে একটি কিউব দেওয়া আছে, ঠিক আছে। এবার এর টোটাল সারফেস এরিয়া বলা হয়েছে 24 স্কোয়ার ইউনিট, টোটাল সারফেস এরিয়া। তাহলে একটা কিউবে টোটাল আমি কটা সারফেস দেখতে পাবো? একটা লুডোর ছক্কা নাও তুমি, এখানে দেখতে পাবে টোটাল 6টি সারফেস এরিয়া। নাম্বার অফ সারফেস কত? নাম্বার অফ সারফেস হচ্ছে এখানে 6টি, এবং এখানে নাম্বার অফ এজ কতগুলো আছে? সবসময় মনে রাখবো যে এজ হচ্ছে এই প্রত্যেকটা স্ট্রেট লাইন। তাহলে এখানে কিউব মানে কি, এখানে প্রত্যেকটা সারফেস হচ্ছে এক একটা স্কোয়ার,
প্রত্যেকটা সারফেস হচ্ছে কি এক একটা স্কোয়ার, আর স্কোয়ারের আমরা কি জানি প্রত্যেকটা সাইড ইকুয়াল হয়, তার মানে প্রত্যেকটা এজ আমরা বলবো কি এখানে ইকুয়াল, প্রত্যেকটা এজ হচ্ছে ইকুয়াল। তাহলে নাম্বার অফ সারফেস যদি 6টা আছে, তাহলে প্রত্যেকটা সারফেস যদি একটা স্কোয়ার হয়, তাহলে স্কোয়ারের এরিয়া আমরা কি জানি না, স্কোয়ারের এরিয়া হয় এ স্কোয়ার। তাহলে একটা সারফেসের এরিয়া যদি এ স্কোয়ার হয়, তাহলে 6টা সারফেসের টোটাল এরিয়া কত হবে না 6a স্কোয়ার। আর সেই 6a স্কোয়ারেরই ভ্যালু দেওয়া হয়েছে, টোটাল সারফেস এরিয়া ইজ ইকাল টু 24। তার মানে 6a স্কোয়ারের ভ্যালু 24, সেখান থেকে a স্কোয়ারের ভ্যালু কত পাবো না 4। আমার নির্ণয় করতে হবে কি, দেন হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য কিউব। আর কিউবের ভলিউম মানে কি, ভেতরে কতটা জায়গা আছে, এয়ার কতটা আছে। আর এই ভলিউমের ফর্মুলা হচ্ছে কি সাইডের হোল কিউব মানে এ কিউব। আর এর স্কোয়ারের ভ্যালু যদি 4 হয়, আমরা বলবো এর ভ্যালু হবে কত +-2। যেহেতু এখানে লেন্থ সাইড, সেই মাইনাস ভ্যালু তো নিতে পারবো না, তাই আমার সাইডের ভ্যালু কত হবে 2 হবে। তার মানে পুরো কিউবের ভলিউম কত হবে 2 কিউব। অপশান 1 উইল বি দ্য কারেক্ট আনসার। তাহলে এ কিউবের ভ্যালু কত হলো 8 কিউব, 2 কিউব মানে হচ্ছে 8। এ কিউবের ভ্যালু কত বেরোলো না 8। আর 8 কিউবিক ইউনিট হবে, কারণ এখানে ভার করতে বলেছে আমায় কি ভলিউম, ভলিউমের যে একক সেটি কি হয় না কিউবিক ইউনিট। ওকে, তাই 8 কিউবিক ইউনিট, অপশান 1 উইল বি দ্য কারেক্ট আনসার। কারোর ডাউট আছে কোনো? বলবেন না, দাদা কোনো ডাউট নেই। তাই এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের টাইম সেভ করবে, এই প্রশ্ন যেন করতে তোমাদের 2 সেকেন্ডে বেশি টাইম না লাগে। ঠিক আছে, টোটাল সারফেস এরিয়ার জায়গায় তোমার ল্যাটারাল সারফেস এরিয়াও বলতে পারতো, ল্যাটারাল সারফেস এরিয়া। যখনই ল্যাটারাল সারফেস এরিয়া বলবে, তখন উপরের আর নিচের সারফেস বাদ, এই সারফেস এবং এই সারফেস বাদ দিয়ে খালি পার্শ্বতলের কথা ভাববো। পার্শ্বতল মানে কি, আমরা যদি একটা ঘরের মধ্যে বসে থাকি, তাহলে 4টে দেওয়াল, এই 4টে দেওয়াল হচ্ছে ল্যাটারাল সারফেস, ছাদ এবং মেঝে বাদ দিয়ে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ঘরটাই হচ্ছে অ্যাকচুয়াল আয়ত ঘন। ঠিক আছে, পারফেক্ট কিউব নয়। তাই কনসেপ্ট কিন্তু একই। এখানে কিউবের প্রত্যেকটা তল হচ্ছে বর্গক্ষেত্র বা স্কোয়ার, কিন্তু আমরা যে ঘরের মধ্যে থাকছি সেটি হচ্ছে প্রত্যেকটা তল কি আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, কনসেপ্ট একই। তাই এখানে ল্যাটারাল সারফেস মানে আমরা কি বলবো না 4 দেওয়ালের ক্ষেত্রফল। আর প্রত্যেকটা দেওয়ালের ক্ষেত্রফল যদি এ স্কোয়ার, তাই 4 দেওয়ালের ক্ষেত্রফল কী হবে না 4 স্কোয়ার। তাই ল্যাটারাল সারফেসের এরিয়া কী হবে না 4 স্কোয়ার। তাই এখানে টোটাল সারফেসের জায়গায় যদি আমার ল্যাটারাল সারফেস থাকতো, তাহলে আমার আনসার কিন্তু অন্য হতো। তাই এগুলো একটু মাথায় রাখবে। ওকে গাইস, নেক্সট প্রশ্ন। এটি একদম সিম্পল একটি সিম্পলিফিকেশনের প্রশ্ন দেওয়া হয়েছে, এবং এই সিম্পলিফিকেশনের প্রশ্ন করার জন্য তোমায় যে রুল মনে রাখতে হয় সেটি হচ্ছে কি না বদমাশ রুল। বদমাশ, BODMAS, যেখানে বি কাকে ডিনোট করে না ব্র্যাকেটকে ডিনোট করে। ঠিক আছে, ও ডিনোট করে অফকে, ডি ডিনোট করে ডিভিশন বা ভাগকে, এম ডিনোট করে মাল্টিপ্লিকেশনকে, এ ডিনোট করে অ্যাডিশনকে, এবং এস ডিনোট করে সাবস্ট্রাকশন বা বিয়োগকে। তাই তো, তার মানে এই যে ওপর থেকে নিচে আমি এসেছি, এদের কাজ সবসময় ঠিক ক্রোনোলজিক্যালি হবে। মানে প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে অফের কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপর যোগ, তারপর বিয়োগ। ঠিক এই ক্রোনোলজিক্যালি তোমাকে কাজ করতে হবে। কিন্তু যেহেতু তোমরা এখানে দেখতে পাচ্ছ কোনো ব্র্যাকেট নেই, তাহলে ব্র্যাকেট এখানে কোনো কাজ নেই। তাহলে বদমাসের বি উড়ে চলে গেল, পড়ে রইল কি অড মাস। তাহলে অড মাসের প্রথমে হচ্ছে অফ, তাহলে অফের কাজ আগে হবে। তার মানে আমি দেখতে পাচ্ছি এই জায়গায় অফ আছে, তাহলে অফের কাজ আগে করলে আমার কী হলো 5 আর 5। অফ মানে কিন্তু একদম অফের জায়গায় আমরা কী লিখবো গুণ। অফ হচ্ছে অ্যাকচুয়ালি গুণ। ঠিক আছে, 3 এর 5 অফ 3/5 অফ 5 মানে 3/5 × 5। ওকে, তাহলে আমি ডাইরেক্ট 5 আর 5 ক্যান্সেল আউট করে দেবো, পড়ে রইল খালি কি 3, পড়ে রইল খালি কি 3। তাহলে 4 5 20 আর 4 24, 24/5 × 1/3 হয়ে যাবে। তারপর ভাগের কাজ হবে, তাই তো। যখন আমরা অফের কাজ হয়ে গেল, পড়ে রইল কি ডিভিশনের কাজ এরপর। তাহলে এগুলো তোমরা কিপ মাইন্ডে করবে। ঠিক আছে, তাহলে যখনই আমার এই 3 এর 5 × 5, এখান থেকে 5 উড়ে চলে গেল, পড়ে রইল কি 3। তাহলে এই ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশকে আমার অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে, P/Q আকারে লিখতে হবে। তাহলে এটাকে কী লিখতে পারি 4 5 20 + 4 24 5। আর 24 5 ভাগ 3 মানে কি 24 5 × 1 3, মানে হলো কত না
হলো আমার আলটিমেট এটা 8/5। তার মানে এই এতটা কাজ হয়ে গেল, পরের হয়ে গেল আমার কি না 8/5 হয়ে গেল আমার কি 8/5। এবার দেখো গুণের কাজ হবে, তাহলে ডিভিশনের কাজ শেষ। গুণের কাজ করতে গেলে আমি গুণের কাজ গুণ কোথায় দেখতে পাচ্ছি না এই 4/5 ইন্টু 3/10। কাটাকুটি কিছু যাচ্ছে, অবশ্যই যাচ্ছে, তাহলে কাটাকুটি জেলেও কিন্তু কাটাকুটি করবে না, কারণ যেহেতু নিচে দেখতে পাচ্ছি সবকটার কী আছে না 5 আছে। ঠিক আছে, তো এবার দেখো তাহলে কাটাকুটি না করে তোমরা লিখে দাও 12/5×10=50 মাইনাস 1/5। এবার কি করবে, এবার লসাগু বসাগু কিছু করার দরকার নেই, সবার নিচে দেখতে পাচ্ছ কি আছে না 5 আছে, তাই প্রত্যেকটাকে 50 বানিয়ে দাও, প্রত্যেকে 50 বা প্রত্যেককে 100 বানিয়ে দাও। 100 বানানো বেশি সোজা। তাহলে 100 বানানো আমায় কী করতে হবে, দেখো 5কে যদি 100 করি 20 গুণ করতে হবে, তাহলে ডাইরেক্ট 20 গুণ করে দাও, 100 এখানে হয়ে গেল। তাহলে ওপরেও 20 গুণ করতে হবে, তাহলে 20 × 8 হয়ে গেল 160। এখানে দেখো নিচে 50 ওপরে 12, 20 গুণ করলে কী পাবো, 20 গুণ নিচে 50 ওপরে 12, তাহলে ওপরে নিচে আমাকে 100, নিচে 100 করলে আমায় 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 50 × 2 করি, ওপরে কী করতে হবে 2 গুণ করলে 24 হয়ে যাবে। এখানে নিচে 5কে দিয়ে 100 করি, আমায় কত গুণ করতে হবে 20 গুণ করতে হবে, তাহলে আলটিমেট 100 এখানে নিচে হলো, আর ওপরে কত পড়ে রইল, ওপরে পড়ে রইল 20। দেখো এবার আলটিমেট এটা কিন্তু তোমরা মুখোমুখি করবে। আলটিমেট তোমায় কী হয়ে গেল, আলটিমেট তোমাকে আর কিন্তু কি করতে হলো না, আর তোমায় এলসিএম করতে হলো না, এলসিএমের পার্ট তোমার অমিট হয়ে গেল। তাহলে 160 + 24 - 20, আর 24 - 20 করলে কত 4 হলো, তার মানে 164/100। তার মানে আলটিমেট 1.64, তাহলে 1.64 মানে আইদার 1 অথবা 3 আনসার হবে। আর 0.64 কে দেবে, 0.64 কে দেবে তোমায় বলো, 0.64 তোমাকে কে দেবে, কে বলতে পারবে? 0.64 মানে হচ্ছে 16/25 বাবা, 0.64 মানে 16/25, 0.64 মানে হচ্ছে 64/100। তার মানে 4 দিয়ে কাটাকুটি হলে কি পড়ে থাকবে, 4 × 16 = 64 আর 4 × 25 = 100। তার মানে অপশন 3 হবে কারেক্ট আনসার। বোঝা গেল গাইস? এনি ডাউট? এনি ডাউট গাইস? না স্যার, ক্লিয়ার। নেক্সট প্রশ্ন, let ABC PQR be two congruent triangle such that A is equal to A angle, এখানে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল এখানে লেখা হয়েছে, অ্যাঙ্গেল A is equal to অ্যাঙ্গেল P is equal to 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি এই স্টেটমেন্টটা আমার একটু অন্যরকমভাবে লেখা উচিত ছিল। এরকম দেওয়া হয়েছে, অ্যাঙ্গেল A is equal to অ্যাঙ্গেল P is equal to 90 ডিগ্রি। তাহলে দুটো ট্রায়াঙ্গেল বলা হয়েছে, এরা সর্বসম, কনগ্রুয়েন্ট মানে কি সর্বসম ট্রায়াঙ্গেল, এবং এই দুটো ট্রায়াঙ্গেলের দুটি কোণ 90 ডিগ্রি এটা বলে দেওয়া হয়েছে। তার মানে অবশ্যই আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই ট্রায়াঙ্গেল দুটো হচ্ছে কি না রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই তো? আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এই ট্রায়াঙ্গেল দুটো হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে আমি ধরে নিলাম প্রথম ট্রায়াঙ্গেলটির এটি হচ্ছে এ অ্যাঙ্গেল এবং সেকেন্ড ট্রায়াঙ্গেলটির এটি হচ্ছে পি অ্যাঙ্গেল। আর এ অ্যাঙ্গেলের ভ্যালু বলা হয়েছে 90 ডিগ্রি এবং পি অ্যাঙ্গেলের ভ্যালু বলা হয়েছে 90 ডিগ্রি, এবং এই দুটো ট্রায়াঙ্গেলকে কী বলা হয়েছে, এটা সর্বসম বলা হয়েছে। সর্বসম চিহ্ন হচ্ছে এটা। তাহলে যখন দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সর্বসম হয়, তারা কোন রুলের ওপর বেস করে হয়? রুলটির নাম হচ্ছে RHS, এবং যেটাকে অনেকেই ভুল করে বলে যে রাইট হ্যান্ড সাইড। ইটস নট রাইট হ্যান্ড সাইড। এই RHS এর ফুল ফর্ম হচ্ছে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউস সাইড, যেখানে আর কাকে রিপ্রেজেন্ট করে, রাইট অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করে, H রিপ্রেজেন্ট করে হাইপোটেনিউসকে, আর S রিপ্রেজেন্ট করে সাইডকে। তাহলে যদি দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা দেখি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে 90 ডিগ্রি অবশ্যই সমান হবে, বলার কোনো ভাষা নেই এখানে, যে 90 ডিগ্রি অবশ্যই ইকুয়াল হবে, এখানে আলাদা কিছু করে বলার নেই। এবার যদি হাইপোটেনিউসের লেন্থ ইকুয়াল হয়ে যায়, হাইপোটেনিউসের লেন্থ যদি ইকুয়াল হয়ে যায় এবং তার সঙ্গে আর যে কোনো একটা সাইড মানে কি আইদার বেস অথবা পারপেন্ডিকুলার, আইদার বেস অথবা লম্ব, ভূমি অথবা লম্বর মধ্যে যে কোনো একটা যদি সমান হয়ে যায়, ভূমির সঙ্গে ভূমি অথবা এখানে লম্বর সঙ্গে লম্ব,
ঠিক আছে, এদের মধ্যে যে কোনো একজন যদি ইকুয়াল বলে দিতে পারি তাহলেই বলে দেবো যে এই দুটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি না সর্বসম। আশা করি প্রত্যেকের ক্লিয়ার, কারোর কোনো ডাউট নেই। যদি কারোর ডাউট থাকে সে আমাকে বলতে পারবে। আর এই যে পার্টটা বললাম এটা কিন্তু মাথায় রেখে দেবে, এটা একদম স্বর্ণাক্ষরে লিখে রাখবে পাতায়, ঠিক আছে। এটা কিন্তু অনেকেই জানে না, অনেকেই ভুল করে, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইড এটা নয়, এর মানে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউস সাইড, ওকে, এর ফুল ফর্ম। তাহলে দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট বা সর্বসম হওয়ার ফর্মুলা কি? তাদের রাইট অ্যাঙ্গেল তো অবশ্যই সমান, তার ভ্যালু 90 ডিগ্রি আমরা জানি, তাই তো। আর যেটা আমাকে প্রুফ করতে হবে সেটা হচ্ছে হাইপোটেনিউসের লেন্থকে আমার সমান প্রুফ করতে হবে। যদি হাইপোটেনিউসের লেন্থ সমান হয়ে যায় তাহলে অপর দুটি সাইডের মধ্যে যে কোনো একটি সাইড যদি দুটি ট্রায়াঙ্গেলের মধ্যে সমান হয় তাহলে আমি বলে দেবো এই দুটি ট্রায়াঙ্গেল কি না কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল বা সর্বসম ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এবং এখানে সর্বসম বলাই আছে, তার মানে সর্বসম যখনই বলা আছে তার মানে বুঝে যাচ্ছি যে এই দুটি ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউসের লেন্থ সমান। তাই এখানে বলা আছে দেখো যে লেট এবিসি অ্যান্ড পিকিউআর বি টু কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল সাচ দ্যাট অ্যাঙ্গেল এ ইজ ইকাল টু অ্যাঙ্গেল পি ইজ ইকাল টু 90 ডিগ্রি, আর বিসি ইজ ইকাল টু 13 সেন্টিমিটার। তাহলে বিসি অ্যাকচুয়ালি প্রথম ট্রায়াঙ্গেলের কোন সাইড না হাইপোটেনিউস, তাহলে বিসির ভ্যালু 13 মানে হচ্ছে হাইপোটেনিউসের ভ্যালু 13। আর যেহেতু এরা সর্বসম তাহলে পি কিউ আর ট্রায়াঙ্গেলে কিউ আর এর ভ্যালু কত হবে? 13ই হবে, 13ই হবে, কারণ হাইপোটেনিউসকে সমান হতেই হবে তবেই তারা সর্বসম হবে। এবং এখানে সর্বসম বলাই আছে, তার মানে কি হাইপোটেনিউসের লেন্থ কত হবে? 13 সেন্টিমিটার হবে ইন বোথ ট্রায়াঙ্গেল। পি আর সমান 5 সেন্টিমিটার বলা আছে, তাহলে পি আর যেহেতু 5 সেমি বলা আছে এবং যেহেতু এরা সর্বসম বলা আছে তার মানে অবভিয়াসলি এখানে এবির ভ্যালুও কী হবে না 5ই হবে। নির্ণয় করতে হবে কি সরি এবি, আমি এখানে এসির ভ্যালু লিখেছি, এসির ভ্যালু হচ্ছে 5 সেমি। নির্ণয় করতে হবে কি না এবির ভ্যালু কত, এবির ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। আর আমরা সবাই জানি যে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইজ ইকাল টু 13 স্কোয়ার হয়। তার মানে 5, 12, 13 হচ্ছে সেই দুটো সংখ্যা যারা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তিনটে সাইডকে ডিনোট করে বা ট্রিপলেট তৈরি করে, তাই তো। তার মানে 13 যদি হাইপোটেনিউস হয়, 5 যদি বেস হয়, তার মানে অবভিয়াসলি লম্ব হবে কত না 12 সেন্টিমিটার। অপশান 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, কারোর কোনো ডাউট নেই। এনি ডাউট গাইস? না স্যার বুঝেছি। দ্য মিন প্রপোর্শন বিটুইন 7 অ্যান্ড 1, 1, 12। তাহলে আমি আগের দিনে মিন প্রপোর্শনের কনসেপ্ট তোমাদের বলে দিয়েছি। কি বলেছি মিন প্রপোর্শনের কনসেপ্ট? না জাস্ট এদের গুণ করে রুট করে দাও। মিন প্রপোর্শন মানে কি না এ বাই বি ইজ ইকাল টু সি বাই ডি লেখা আছে, যেখানে এ ফার্স্ট প্রপোর্শন, বি সেকেন্ড প্রপোর্শন, সি থার্ড প্রপোর্শন এবং ডি ফোর্থ প্রপোর্শন। তাহলে যদি ফার্স্ট প্রপোর্শন আর থার্ড প্রপোর্শনের ভ্যালু ইকুয়াল হয়ে যায় তাহলে আমি কি বলবো? আমি বলবো যে থার্ড প্রপোর্শন হচ্ছে কি এখানেও বি বলা আছে। তাহলে এ বাই বি ইজ ইকাল টু যদি বি বাই সি হয় তাহলে আমি সারা জীবন বলবো বি স্কোয়ার ইজ ইকাল টু এ সি, এবং বি এর ভ্যালু তাহলে কত না রুট ওভার অফ এসি। তাহলে এ আর সি হচ্ছে কি ফার্স্ট আর থার্ড প্রপোর্শন। তাহলে যখনই দেখবো দুটো সংখ্যার মিড প্রপোর্শন বা মিন প্রপোর্শন নির্ণয় করতে বলেছে তার ভ্যালু আমরা কী করে বার করবো না এদের গুণ করে রুট ওভার করে দেবো। তাহলে 7 ইন্টু 112, 7 ইন্টু 112, 112, এদের কী করবো রুট করে দেবো। এবার 112 আমরা কি লিখতে পারি 16 ইন্টু 7, 7 16 112 হয়। প্রত্যেককে বলেছি 25 অবধি নামটা মুখস্থ করে রাখতে। তাহলে দেখো দুটি 7 আছে আর 16 রুট করলে 4 পাবো। তাহলে 7 ইন্টু 4 তার মানে 28 হবে আমার কারেক্ট অ্যান্সার। অপশান 2 হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলে যাই। 4 women or 6 boys can finish the work in the same number of days। তাহলে এই কনসেপ্টের উপর প্রশ্নও আমি আগের দিন করিয়েছি যে 4 women or 6 boys এর মানেই হচ্ছে 4 women এবং 6 boys এদের দুজনকার এফিসিয়েন্সি সমান। 4 women ইজ ইকাল টু 6 boy। আর এখান থেকে আমরা কী লিখবো না ওমেন আর বয়ের এফিসিয়েন্সি রেশিও হচ্ছে 3/2। ওমেন আর বয়ের এফিসিয়েন্সি রেশিও কত 3/2।
ওমেন আর বয়ের এফিসিয়েন্সি রেশিও কত? 3:2। এ বয় ক্যান ফিনিশ ইট ইন 60 days। তাহলে একজন বয় কোনো একটি কাজ 60 দিনে করতে পারে। ওকে, তাহলে একজন বয় যদি 60 দিনে করে, তাহলে একজন বয় কোন এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে? 2 এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে। তাহলে টোটাল ওয়ার্ক কত? 60 × 2 হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে বয় কত এফিসিয়েন্সি নিয়ে কাজ করছে? 2 এফিসিয়েন্সি নিয়ে কাজ করছে, 60 দিনে করছে। তাহলে আমরা জানি কি না, ওয়ার্ক ডে ইন্টু এফিসিয়েন্সি, ডে ইন্টু টাইম ইন্টু এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক। তাহলে এই কনসেপ্টের বেশ করি আমি টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম, 60 × 2 হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। আর সেই কাজটা করছে কারা? না 5 জন ওমেন। তাহলে 5 জন ওমেন কত দিনে শেষ করবেন? হাউ মেনি ডেজ ক্যান 5 ওমেন ফিনিশ দ্য ওয়ার্ক ওয়ার্কিং টুগেদার এভরি ডে? তারা একসঙ্গেই কাজ করছে 5 জন ওমেন। তাহলে 5 জন ওমেন মানে তাদের এফিসিয়েন্সি কত হবে? একজন ওমেনের এফিসিয়েন্সি 3, তাহলে 5 জন ওমেন এফিসিয়েন্সি হবে 15। তাহলে 15 × 4 = 60, 4 × 2 = 8। 8 ডেজে পুরো কাজ শেষ হয়ে যাবে। অপশান 3 হবে কারেক্ট আনসার। বোঝা গেছে প্রত্যেকের? আশা করি বোঝা গেছে। A 15 semi long perpendicular is drawn from the center of circle to its 40 semi long chord। তাহলে আমি দেখতে পাচ্ছি একটা সার্কেল দেওয়া হয়েছে। এই সার্কেলের মধ্যে কি করা হয়েছে? সেন্টার থেকে কি করা হয়েছে না, জ্যা বা কর্ডের ওপর পারপেন্ডিকুলার বা লম্ব আঁকা হয়েছে। এবং আমি এই কনসেপ্টও আগের দিন বলেছি প্রত্যেককে, যে যখনই সেন্টার থেকে পারপেন্ডিকুলার টানা হবে জ্যায়ের ওপর বা কর্ডের ওপর, সেটা কি করবে? কর্ডকে কি করবে? বাইসেক্ট করবে। কর্ডকে কি করবে? বাইসেক্ট করবে। তাহলে আমি দিয়ে দিই, ও হচ্ছে আমার সেন্টার এবং এই কর্ডটির নাম দিয়ে দিলাম পি এবং কিউ। ঠিক আছে, এবং এই পয়েন্ট, যে পয়েন্টে টাচ করেছে পারপেন্ডিকুলারটি কর্ডটিকে, তার নাম দিলাম আর। তাহলে আমি বলবো কি, পি আর সমান হচ্ছে আর কিউ, পি আর সমান হচ্ছে আর কিউ। আর এই পুরো কর্ডটির লেন্থ বলা হয়েছে, 40 সেন্টিমিটার লং কর্ড। তাহলে পি কিউ এর লেন্থ কত? 40। তাহলে আর কিউ এর লেন্থ কত হবে? 20 এবং পি আর এর লেন্থ হবে 20। আর 15 সেমি লং পারপেন্ডিকুলারও টানা হয়েছে, তাই পারপেন্ডিকুলারের লেন্থ বলা হয়েছে কত? 15। নির্ণয় করতে হবে কত? রেডিয়াসের ভ্যালু। তাহলে আমরা সবাই জানি যে ও কিউ হবে রেডিয়াস, এবং এই ও কিউ এর ভ্যালু আমরা নির্ণয় করবো কী করে? তাহলে 15 আর 20, আমি সবাইকে বলেছিলাম যে 3 আর 4 আর 5 এই 3টে নাম্বার কিন্তু জলের মতো মাথায় রেখে দিতে, কারণ এরা সবসময় ট্রিপলেট তৈরি করে। তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকাল টু 5 স্কোয়ার হয়। এবং এদের গুণিতকরাও কী করে? না ট্রিপলেট তৈরি করে। মানে 3 গুণিতক যদি 5 গুণ করে দিই তাহলে কত হবে? 15। 4কে 5 গুণ করে দিই তাহলে কত হবে? 20। তাহলে 5কে 5 গুণ করলে কী হবে? 25। তার মানে 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ারও কী হবে? 25 স্কোয়ারের সঙ্গে ইকুয়াল হবে, এবং এরাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 3টে সাইড হবে। তাহলে 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 স্কোয়ার। তার মানে আর এর ভ্যালু কত হলো? না 25। তার মানে পুরো সার্কেলটির রেডিয়াসের ভ্যালু আমি পেয়ে গেলাম কত? 25 সেন্টিমিটার। অপশান 1। ইজ ইট ক্লিয়ার গাইস? গাইস, ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট প্রশ্ন, যেখানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সেক্স স্কোয়ার 54 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 36 ডিগ্রি প্লাস 3/2 সাইন স্কোয়ার 37 ডিগ্রি ইন্টু সেক্স স্কোয়ার 53 ডিগ্রি প্লাস 2/√3 ট্যান 60 ডিগ্রি ভ্যালু নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে একমাত্র এই 4টে 1 2 3 4 5টা যে অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া হয়েছে, এদের মধ্যে একমাত্র ট্যান 60 ডিগ্রির ভ্যালু তোমরা জানো। বাকি কোনোটার ভ্যালু কি তোমরা জানো কি? বলবে না দাদা জানি না। তাহলে এখানে কোন কনসেপ্ট বেস করে অঙ্কটা বানানো হয়েছে? তাহলে আমি দেখতে হবে যে বাকি যে দুটো অ্যাঙ্গেল, 4টে অ্যাঙ্গেল দেওয়া হয়েছে, এদের মধ্যে কোনো রকমভাবে কি এ প্লাস বি ইজ ইকাল টু 90 ডিগ্রি কনসেপ্ট বানানো যাচ্ছে? এই কনসেপ্ট কি কোনোভাবে বানানো যাচ্ছে? দুটো অ্যাঙ্গেলের সাম কি 90 ডিগ্রি আমি লিখতে পারছি? বলবো হ্যাঁ, 54 আর 36-এর সাম তো 90 ডিগ্রি, 37 এবং 53-এর সাম তো 90 ডিগ্রি। তার মানে এখানে কোনো রকমভাবে আমার পূরক কোণের কনসেপ্ট লুকিয়ে আছে। আর আমরা দেখতে পাচ্ছি সেক্স স্কোয়ার 54 ডিগ্রি আছে আর কট স্কোয়ার 36 ডিগ্রি আছে। সবাইকে মনে রাখতে হবে যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 হয়। এটা প্রত্যেককে মনে রাখতে হবে, প্রত্যেককে। ঠিক আছে, তাহলে যদি আমি এই 36কে 54 বানিয়ে দিই,
তাহলেই তো আমার গল্প শেষ। 36কে 54 বানাতে গেলে আমায় কী করতে হবে? 36কে আমায় 54 বানাতে গেলে কী লিখতে হবে? আমায় কী লিখতে হবে? এই কট স্কোয়ারকে আমরা কী লিখবো? কট স্কোয়ারই লিখবো, যেরকম আছে থাক। 36কে আমি 54 বানাতে চাইলে আমি কী লিখবো? না 90 ডিগ্রি মাইনাস 54 লিখবো। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই বলবে একবার হ্যাঁ কি না, যে 36কে আমি 54 বানাতে চাই, আমি কী লিখতে পারি? যে 36 ইজিক্যাল টু 90 মাইনাস 54 ইজ নট ইট। 90 থেকে 54 বিয়োগ করলে তবেই তো 36 হয়। আমি 36-এর জায়গায় কী লিখেছি? 90 মাইনাস 54। তাহলে এবার তোমাদের মনে রাখতে হবে যে যেমন আমরা সাইন কসের ক্ষেত্রে 90 মাইনাস থিটার কনসেপ্ট শিখেছিলাম, সিমিলারলি আমরা দেখব যে ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু কট থিটা, এবং এর উল্টো, তার মানে কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু ট্যান থিটা। বোঝা গেল প্রত্যেকে? হ্যাঁ স্যার। তাহলে ঠিক এই কনসেপ্টের বেস করে আমি কি বলতে পারি? না কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি ইজিক্যাল টু আর কিছুই নয় ট্যান স্কোয়ার 54 ডিগ্রি। তাহলে সেক স্কোয়ার 54 ডিগ্রি আর কট স্কোয়ার 36 ডিগ্রি কী লিখবো? না ট্যান স্কোয়ার 54 ডিগ্রি। তাহলে হয়ে গেল তো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তার মানে এই পুরো পার্টটার ভ্যালু কত হয়ে গেল? 1 হয়ে গেল। পুরো প্যাটটার ভ্যালু কত হয়ে গেল? 1 হয়ে গেল। বাকি পড়ে রইল 3/2 সাইন স্কোয়ার 37 ডিগ্রি প্লাস ইন্টু সেক স্কোয়ার 53 ডিগ্রি। তাহলে এবার দেখো আমরা দেখেছি যে 37 53 মিলেও 90 তৈরি করছে। তাহলে যে কোনো একটা কী করো, যে কোনো একটাকে কী করো না 90 মাইনাস উল্টোটা করো। তার মানে কি? আইদার 37কে 53 বানাও অথবা 53কে 37 বানাও, যেটা তোমার ইচ্ছা তুমি সেটাই করতে পারো। আমি 53কে 37 বানাচ্ছি। তাহলে 53কে আমরা কী লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি ইজ নট ইট। বলবে হ্যাঁ তাই তো লিখতে পারি, এবং তার পাশে সেক স্কোয়ার লিখে দাও। তাহলে সেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি এটিও তোমায় জানতে হবে। কী লিখবে? না সবাই মনে রাখবে যে সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু হচ্ছে কোসেক থিটা, এবং কোসেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু সেক থিটা। তাহলে এই যে চারটে গল্প বললাম এগুলো হচ্ছে ট্রিগোনোমেট্রির বেসিক গল্প, এবং এই গল্প তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে সেক অফ সেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি, তাহলে সেক অফ 90 মাইনাস থিটা ইজিক্যাল টু কি? কোসেক থিটা। তাহলে আমরা কী লিখবো? না সেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি জায়গায় লিখে দেবো কি? না কোসেক স্কোয়ার 37 ডিগ্রি, কোসেক স্কোয়ার 37 ডিগ্রি। সেক স্কোয়ার 53 ডিগ্রি এখন অমিট হয়ে গেল। তাহলে সাইন স্কোয়ার 37 ডিগ্রি আর কোসেক স্কোয়ার 37 ডিগ্রি, তাহলে এই দুটো কেটে গিয়েও তো 1ই দেবে, কারণ কি কোসেক ইজিক্যাল টু কি 1/sin। তাহলে সাইন স্কোয়ার 37 ডিগ্রি আর একে কী লিখবো? 1/sin স্কোয়ার 37 ডিগ্রি। তাহলে এদের প্রোডাক্ট কত হবে? 1ই হবে। তার মানে পড়ে রইল খালি 3/2। এবার বাকি পড়ে আছে কত? না 2/√3 tan 60 ডিগ্রি। আর tan 60 ডিগ্রির ভ্যালু কে বলতে পারবে? tan 60 ডিগ্রির ভ্যালু কে বলতে পারে? √3। তার মানে এখান থেকে √3 যদি বসিয়ে দিই, এই √3ও কেটে চলে গেল, পড়ে রইল কে? শুধু 2। তাহলে 1 + 3/2 - 2, 1 + 3/2 - 2। তাহলে আলটিমেট কত পাচ্ছি? না 2 প্লাস, ও সরি এখানে +2 আছে। তাহলে 1 + 3/2 + 2, তাহলে 2 + 3 + কত? 4/2। তার মানে 4 আর 3 7 আর 2 9/2। অপশান 2 উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করি প্রত্যেকের বোঝা গেছে, কারোর কোনো ডাউট নেই। নেক্সট প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নের কনসেপ্টও কিন্তু আমরা আগের দিন দেখেছি। ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট at the same interest rate on 500 for 4 years and 700 for 2 years combined together is 280, তাই তো? তাহলে 500 টাকার ওপর সেম ইন্টারেস্ট, যে ইন্টারেস্ট আমি প্রথমে রেখেছিলাম 4 বছরের জন্য, সেম ইন্টারেস্ট রেটেই 700 টাকা রাখা হয়েছে 2 বছরের জন্য। ঠিক আছে? তাহলে একটি ব্যাংকে প্রথমে 500 টাকা রাখা হলো। ঠিক আছে? কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট জানি না, R% ধরলাম। R%, তার মানে R/100।
ইন্টু কত বছরের জন্য, 4 বছরের জন্য। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই শূন্য আর এই শূন্য কেটে উড়ে চলে যাচ্ছে। তাই আমি তোমাদের সবসময় সাজেস্ট করব যে যখনই দেখবে যে টাকা রাখা হয়েছে তার পেছনে দুটো শূন্য লেগে আছে, এই শূন্যকে আগেই অমিট করে দেবে। এই শূন্যের কোনো ভ্যালু নেই, এই শূন্য হচ্ছে তোমার লেখা মানে তোমার টাইম নষ্ট। তাহলে দুটো শূন্যকে অমিট করে দিলে পড়ে এলো 5 টাকা। তাহলে 5 ইন্টু আর পার্সেন্টেজ চিহ্ন আমার উড়ে চলে গেছে, তার জন্যই দুটো শূন্যকে অমিট করেছি। তাহলে 5 আর ইন্টু ফর 4 ইয়ার্স, তাহলে 5 আর ইন্টু আর, তার মানে আলটিমেট 20 আর হয়ে গেল এই ফার্স্ট পার্টটার ভ্যালু। এরমভাবেই কিন্তু তোমরা টাইম সেভ করবে 20 আর। নেক্সট পার্টে কী দেখতে পাচ্ছি, 7 ইন্টু 2 ইন্টু আর মানে 14 আর, এর ভ্যালু কত না 280। তার মানে 20 আর প্লাস 14 আর মানে কত, 34 আর এর ভ্যালু কত দেওয়া আছে, 280। তার মানে আর এর ভ্যালু তোমাকে নির্ণয় করতে হবে। হ্যাঁ কি না, বোঝা গেল প্রত্যেকের? তাহলে 34 নিচে আছে মানে 17, 2 দিয়ে কাটাকুটি করলাম, বাকি ওপরে 140। তার মানে 140/17। তাহলে 17 কতবার পুরোপুরি যাচ্ছে, 17 কতবার পুরোপুরি যাচ্ছে বলো? 17 8বার পুরোপুরি যেতে পারে। 17 8 কত, 136। তাহলে 17 8বার পুরোপুরি যেতে পারে মানে এখানে একমাত্র 8 একটা অপশানে দেখতে পাচ্ছি, অপশান 3। তাহলে 8 পূর্ণ 4 17। এই জন্যই হচ্ছে তোমার নামটা মুখস্থ রাখা খুব দরকার, যে 17 কতবার পুরোপুরি যাচ্ছে 140-এর মধ্যে, 8বার পুরোপুরি যাচ্ছে, 17 8 হচ্ছে 136। তাহলে পড়ে থাকছে কত, 4। তাহলে 8 পূর্ণ 4 17। প্রত্যেক আশা করি বুঝতে পেরেছে, কারোর কোনো ডাউট নেই। নেক্সট প্রশ্ন, এ থিপ স্টিলস এ ভ্যান অ্যাট 3 AM। 3টের সময় একটা ভ্যান চুরি করলো একটা চোর, ঠিক আছে, এবং সে যাত্রা চুরি করে সে দাঁড়িয়ে থাকবে না, সে ছুটতে শুরু করবে। ড্রাইভস অ্যাট এ স্পিড অফ 57 কিমি/আওয়ার। সে 57 কিমি/আওয়ার বেগে যাচ্ছে, ওকে। এবং খবর গেল পুলিশের কাছে 4টের সময়, ওনারের কাছে খবর গেল 4টের সময়। তাহলে 3টের সময় চুরি করেছে, 4টের সময় খবর গেছে। তার মানে 3টের সময় যখন সে চুরি করেছিল সে এই পয়েন্টে ছিল, এবং 4টের সময় অলরেডি সে এখানে পৌঁছে গেছে, ঠিক আছে। তখন ওনার কি করেছে, ছুটতে শুরু করেছে আমার জিনিস চুরি হয়ে গেল বলে, ঠিক আছে। তাহলে এই 1 ঘন্টায় থিপ কতটা দূরত্ব গেছে, থিপের স্পিড হচ্ছে 57 কিমি/আওয়ার। তার মানে সে 1 ঘন্টায় 57 কিমি যেতে পারে। তাহলে 3টে থেকে 4টের মধ্যে সে অলরেডি 57 কিলোমিটার এগিয়ে গেছে। এবার পেছন থেকে যাত্রা শুরু করেছে কে, চেস করেছে কে না ওনার। তাহলে সে কত সময়ে সেই থিপটিকে ধরবে? তাহলে ইনিশিয়াল ডিস্টেন্স কত হয়ে গেল না, ইনিশিয়াল ডিস্টেন্স হয়ে গেল 57 কিলোমিটার। এবার এই 57 কিলোমিটার ডিস্টেন্সকে কভার করতে হবে ওনারকে রিলেটিভ স্পিডে। কাদের রিলেটিভ স্পিড না, ওনারের রিলেটিভ স্পিড আর কাদের রিলেটিভ স্পিড না, থিপ আর ওনারের রিলেটিভ স্পিড। তাহলে আলটিমেট এই রিলেটিভ স্পিড আমরা কী করে পাই না, যখন তারা একই দিকে যাত্রা করে তখন তাদের ইন্ডিভিজুয়াল স্পিডের ডিফারেন্স করে পাই, তাই তো। তাহলে থিপ যেদিকে যাত্রা করছে তার পেছন দিকে যাত্রা করছে ওনার, তার মানে তারা একই দিকে যাত্রা করছে। থিপের স্পিড দেখতে পাচ্ছি 57 কিলোমিটার এবং ওনারের স্পিড হচ্ছে 76 কিলোমিটার। তার মানে তাদের রিলেটিভ স্পিড কত হবে না 76 মাইনাস 57। তাহলে রিলেটিভ স্পিড আমরা কী করে পাই না, তাদের স্পিডের ডিফারেন্স নির্ণয় করে। স্পিডের ডিফারেন্স কত হচ্ছে না 76 মাইনাস 57, দ্যাট ইজ 19 কিমি/আওয়ার। আর এই রিলেটিভ স্পিড নিয়েই কে যাত্রা করছে এখন না, ওনার যাত্রা করছে। তাহলে 57/19, তাহলে এই 57/19 আমরা কী পেলাম না, রিকোয়ার্ড টাইম টু ক্যাচ দ্য থিপ। থিপকে ধরার জন্য ঠিক কত টাইম লাগবে। টাইম বার করার সূত্র কি না, ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। টাইম ইজ ইকুয়াল টু কি না, ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড যখন দুই বস্তুই কি চলমান। তাহলে রিলেটিভ স্পিড আমরা কী করে পাবো, তাদের স্পিড ডিফারেন্স নির্ণয় করে। তাহলে 57/9 দ্যাট ইজ 3 আওয়ার। তাহলে 3 ঘন্টায় তার মানে কি সেই ওনার তার চুরি করা জিনিসটা পেয়ে যাবে বা থিপকে ধরে ফেলবে। তাহলে 3 ঘন্টা কখন থেকে না, যখন থেকে সে যাত্রা শুরু করেছে চোরের পেছনে।
তাহলে 3টের সময় চুরি হয়েছিল, জানতে পেরেছে 4টের সময়, তাহলে 4টের সময় সে যাত্রা শুরু করেছে, আর এখান থেকে 3 ঘন্টা পরে সে পুলিশ থিপকে ধরবে। তার মানে কি 4 + 3 7টার সময়, তার মানে অপশান এটাও খুব দেখার যে 7টা মানে কি 7টা AM না PM। 4 AM কিন্তু ডিসকভার হয়েছে, তার থেকে 3 ঘন্টা পর 7 AM সে ধরে ফেলবে থিপটিকে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, কারোর কোনো ডাউট নেই। বলো, কোনো ডাউট আছে কারোর? না স্যার বুঝেছি। ভেরি গুড। নেক্সট প্রশ্ন, এবং এটা হচ্ছে লাস্ট প্রশ্ন। আমি ডিআইগুলোকে ইনক্লুড করছি না, কারণ ডিআই তোমাদের জাস্ট ক্যালকুলেশন, ওটুকু ক্যালকুলেশন তোমরা করতে পারবে যদি তোমরা ক্যালকুলেশন স্পিড ঠিকঠাক রাখো। দ্য প্রেজেন্ট এজ অফ রহিম ইজ 5 times দ্য প্রেজেন্ট এজ অফ হিজ ডটার সবিতা। তাহলে রহিম হচ্ছে বাবা এবং সবিতা হচ্ছে তার মেয়ে, এবং তাদের কি বলা হয়েছে না রহিমের বয়স, বর্তমান বয়স তার মেয়ে সবিতার থেকে সবিতার 5 গুণ, তাই তো? তাহলে রহিম ইজ ইকাল টু কি না 5 × সবিতা। তাহলে আমরা বলতে পারি যে রহিম আর সবিতার বয়সের অনুপাত কত না 5:1, 5/1। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ তাই তো। এবার বলেছে 7 বছর পরে 7 years from now রহিম উইল বি 3 times as old as সবিতা। তাহলে 7 বছর পরে রহিমের বয়স কত হবে না R+7, আর সবিতার বয়সও কত হবে? 7 বছর বেশি হবে, তার মানে S+7, এবং তাদের বয়সের অনুপাত এখন কত হবে না 3/1, 3/1, তাই তো? রহিম উইল বি 3 times অফ সবিতা, অ্যাজ ওল্ড অ্যাজ সবিতা। তাহলে রহিম আর সবিতার বয়স অনুপাত কত হবে না 3:1। আর আমি এখানে দেখেছিলাম যে রহিম ইজ ইকাল টু 5 × সবিতা। তাহলে রহিমের জায়গায় আমি কী বসিয়ে দিতে পারি? 5S বসিয়ে দিতে পারি। তাহলে 5S + 7 ইজ ইকাল টু S+7 ইজ ইকাল টু 3/1। এখান থেকে তোমরা আরামসে এসের ভ্যালু পেয়ে যাবে। নির্ণয় করতে হবে কার ভ্যালু? প্রেজেন্ট এজ অফ রহিম। তার মানে প্রেজেন্ট এজ অফ রহিম মানে R-এর ভ্যালু নির্ণয় করতে হবে। এসের ভ্যালু নির্ণয় করে নাও। তোমরা এখান থেকে আরও পুট করতে পারতে, এসের জায়গায় তোমরা R/5 পুট করতে পারতে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, কিন্তু আমি বলবো যে ক্যালকুলেশন সুবিধার জন্য এরমভাবেই করবে। তার মানে 5S + 7 ইজ ইকাল টু 3S প্লাস কত না 21, তাই তো? তার আলটিমেট 3S - 5S 2S ইজ ইকাল টু কত হলো 14। তার মানে এসের ভ্যালু কত 7। তার মানে সবিতার বর্তমান বয়স হচ্ছে 7। তাহলে তার বাবার বর্তমান বয়স কত 5 গুণ বেশি, তার মানে 35। অপশান 2 উইল বি দ্য কারেক্ট আনসার। এনি ডাউট গাইস? এনি ডাউট? এটা স্যার রেশিও ট্রিক দিয়ে করলে তো হয়ে যেতে পারে স্যার, মেল ক্যান। হ্যাঁ হতে পারে, কেন হতে পারে না, অবশ্যই হতে পারে, কিন্তু আমি করিনি, আমার ইচ্ছা হয় না। আচ্ছা স্যার।